কম্বিনেশন মনের মতো হওয়ার জন্য চায় সামটাইমস শাহরুখ খান, আবার ওই যে বিল গেটসও চায়, আবার 5 ওয়াক্ত নামাজিও চায়। ওই যে দেয়ার ইজ এক্সপেকটেশন ম্যানেজমেন্ট ইজ ভেরি হিউজ থিং। তো প্যারামিটারগুলো বলাটা খুব টাফ। যে অনেকে বলবে যে বিয়ে ফাস্ট করতে হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে বিয়েটা একটু বুঝে করতে হবে। যত বছর একটা মেয়ের 16 বছর বয়সে অনেক ম্যাচুরিটি থাকতে পারে, ঠিক আছে। আমার মার 13 নাকি 14 বছর বয়সে বিয়ে হয়েছে, উনি 6টা বাচ্চা মানে করছে। আমি এখনও অবাক হই যে আম্মা কীভাবে 6টা বাচ্চা এইভাবে করছে। ওনার তো কোনো এডুকেশনাল একাডেমিক কোনো খুব বেশি ইউনিভার্সিটি থেকে পড়ে আসে নাই, ও কোনো জায়গা থেকে আসে, অথচ আমি এতগুলো জায়গা থেকে পড়ে একটা বাচ্চা। Man's dick don't have emotion. Don't. A man can have sex with উইদাউট ইমোশন anybody, even if তার শত্রু। আপনার সম্বন্ধে যদি একটু বলেন, জাস্ট ছোট্ট করে, যারা হয়তো আপনাকে আজকে প্রথমবার দেখবে তারা হয়তো একটু ধারণা নিল যে কি আপনি। আচ্ছা, আসলে আমার যে পরিচয় সেটা হচ্ছে আমি ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ কনসালটেন্ট হিসেবে এখন কাজ করছি। কিন্তু বেসিক্যালি আমি যে আসলে এই রাস্তা দিয়ে হাঁটবো এটা আমি নিজেও জানতাম না, বিকজ আমি পিওর ম্যাথসের স্টুডেন্ট। সো আমি এখন সাইকোলজি নিয়ে কাজ করি। সো আমার কাছে লাইফ হচ্ছে একদম ম্যাথমেটিক্যাল। সামটাইমস আমি আসলে সবাইকে বলে দিই। সো বেসিক্যালি বলতে হলে আমাকে বলতে হবে যে আমি রিলেশনশিপ রিসার্চ করতেছি। ইটস আমার কাছে আরও বেশি ইম্পর্ট্যান্ট এখন এই মুহূর্তে। আমি তো কর্পোরেটে ছিলাম আগে, বাট একটা সময় যখন আমি নিড ফিল করছি যে বিয়েটা একটা সেগমেন্ট, যেই সেগমেন্টটা নিয়ে আসলে সবার কাছে মনে হয় যে ইটস দ্য ওর্থ পার্ট। আমার বাবা আমার হয়েছে, আমার হবে, আমার দাদা দাদি হয়েছে, সো বেসিক্যালি বিয়ে তো হবেই। সো একটা গেলে আরেকটা হবে। বাট ম্যারেজ ইটসেলফ ইজ আ ভেরি ভ্যালুয়েবল একটা রিলেশনশিপ। মানে আমার পার্টনার সে যেমনই হোক না কেন, আমি কিন্তু তার সাথেই থাকি, রুম শেয়ার করি, ঠিক আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো তখন থেকে আমি আসলে আস্তে আস্তে আমার চেঞ্জ, আমার থট প্রসেস চেঞ্জ, আমি কর্পোরেট থেকে চেঞ্জ হতে 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 আমি 5 বছর ধরে এটার উপর পড়াশোনা করতেছি। আপনার সাবজেক্ট কি ছিল? আমার ফার্স্ট সাবজেক্ট ছিল হচ্ছে ম্যাথমেটিক্স, অনার্স মাস্টার্স। তারপর হচ্ছে আমি যখন কর্পোরেটে ছিলাম তখন হিউম্যান রিসোর্স আর হচ্ছে মার্কেটিংয়ে এমবিএ করছি। এখন কি আপনি কি মানে ম্যারেজ কাউন্সিলিং করেন? আমি 5 বছর ধরে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, সার্টিফিকেশন ইয়েগুলো নিচ্ছি, বিকজ টু মানে আন্ডারস্ট্যান্ড মোর অ্যান্ড ডিপ। অ্যান্ড ইন বিটুইন টাইম আবার ঢাকা ভার্সিটি থেকে আমি ডেভেলপমেন্ট স্টাডিজ করেছি। কেন বললাম যে এখন একটা লাস্ট কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, ওখানে আপনার ইয়াহিয়া আমিনকে নিয়ে একটা ভিডিও একজন করলো আর কি। এই ছেলেটা হয়তো দেশের বাইরে থাকে বা কিছু একটা, যে উনি বলতেছে যে যার কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্টে হিসেবে কোনো সার্টিফিকেট নাই বা তার প্র্যাকটিস নাই, সেই ক্ষেত্রে সে কীভাবে ওই পার্টিকুলার মানে সেগমেন্টে সে কীভাবে পেশেন্ট দেখে বা কীভাবে কাউন্সেলিং করে আর কি। তাই আমার আর কি কিউরিওসিটি যে যদি তারটা যদি কোশ্চেনেবল হয়, সেই ক্ষেত্রে আপনারা যারা প্র্যাকটিস করতেছেন হয়তো ব্যাকগ্রাউন্ড অন্য কিছু, হ্যাঁ, কিন্তু আপনারা আবার এখানে কাউন্সেলিং করছেন, ওখানে কি কোনো প্রবলেম হয় কিনা? অ্যাকচুয়ালি আমি হচ্ছে কনসালট্যান্ট। আচ্ছা। অ্যান্ড কাউন্সিলিং, দ্যাটস বিগ ডিফারেন্স। মানে সাইকোলজি পড়লেই সবাই সাইকোলজিস্ট নন, এবং সার্টিফাইড নন, ঠিক আছে। সো দিস ইজ এ বিগ থিং, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ তো আসলে আগে সাইকোলজি যারা পড়তেন, আমি জানি না, উইথ রেসপেক্ট সবাই, যে ভার্সিটিতে বা ওরকমভাবে আমাদের বাংলাদেশে ওইভাবে মার্কেটটা বুঝতে পারে নাই হয়তো বা। সাইকোলজি নিয়ে আমাদের আরও আগে থেকে আরও অনেক কাজ করা দরকার ছিল। যারা করতেছিলেন ওনারা অনেক কন্ট্রিবিউশন করছেন আমাদেরকে, এবং এই জায়গাটাতে অনেক রিসার্চ, অনেক কিছু, এবং ওনারা এত ইম্পর্টেন্স মানে কম, তো আমাদের তো অনেক কম মানে সংখ্যায়। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে যারা সাইকোলজি পড়েন তারা পড়ার পর একটা পার্টিকুলার স্পেশালিস্ট হিসেবে মানে চলে যান, কোর্স করে, সার্টিফিকেশন কোর্স করে করে আলাদা আলাদা হন। তো বেসিক্যালি আমার একজন টিচার আছেন, উনি 50 বছর বয়স, উনি এখন হচ্ছে পিএইচডি করতেছেন, বিকজ সাইকোলজি ইজ সাচ এ সাবজেক্ট যে এইটা মানে 5-10 বছরে অন্যান্য যেগুলো হয় না যে পিএইচডি করে ফেললো, ফার্স্ট পিএইচডি করে ফেললো বা এটা এরকম, বাট সাইকোলজিস্টের জন্য আসলে হিউজ একটা টাইম লাইন লাগে মানুষকে নিয়ে কাজ করা। হ্যাঁ, এখানে আপনি যাদের রিলেশনশিপ মানে ইয়া করেন আর কি, হয়তো যাদের কনসালটেশন করেন, মোস্টলি আপনার ক্লায়েন্ট কারা? কাপলস। ধরেন আমি যদি আপনার কাছে রেশিও জিজ্ঞেস করি যে কত পার্সেন্ট ছেলেরা তাদের এন্ড থেকে আসে আর কত পার্সেন্ট মেয়েরা তাদের এন্ড থেকে আসে? 50-50, সামটাইম 60-40 মানে হইতেছে আমাদের কাছে। আমরা আসলে একেবারেই কাপল ফোকাস, একদম কাপল ফোকাস। মানে যে বিয়ে করতে যাবেন
এবং যিনি বিয়ে করেছেন, সো আমরা মাঝখানে আমি তো ম্যাচিং নিয়ে কাজ শুরু করতে গিয়ে এই লাইনে আসছি। সো আমার জায়গাটা হচ্ছে একেবারে লাইনটা হচ্ছে টোটালি হাজব্যান্ড ফ্যামিলি, যারা বিয়ের আগে মেন্টালি প্রবলেম অথবা বিয়ের আগে রিলেশনশিপ নিয়ে প্রবলেম, তারা আমাদের ক্লায়েন্ট। বিয়ে করতে চান, রাইট পার্টনার পাচ্ছেন না, তারা আমাদের ক্লায়েন্ট। এবং যখন আসলে বিয়ে করে ফেলছেন, বিয়েটা টিকায় রাখার জন্য স্ট্রাগল করতেছেন, দে আর অলসো আওয়ার ক্লায়েন্ট। সো অল অ্যাকচুয়ালি দ্য মানে এখন আমি যদি বলি যে একজন রাইট পার্টনার যদি পেতে চায় একটা ছেলে, তার কোন কোন গুণটা দেখা উচিত মোস্টলি? একেবারে যদি বলি 1 2 3 4, যে ধরেন আমি একটা ছেলে, আমি বিয়ে করতে চাই, আমার মোটামুটি টাকা পয়সা আছে, হ্যাঁ, এখন আমি যদি বিয়ে করতে চাই, তাহলে আপনি অ্যাজ মানে কনসালটেন্ট আপনি আমাকে কি কি বলবেন যে এই জিনিসগুলো আমার মাথায় রেখে দেন কারোর সাথে বিয়ে করা উচিত? বিয়ে এটা আমার থিসিসের সাবজেক্ট ছিল, হ্যাঁ, যে দ্য ফ্যাক্টর আমরা বিয়ের সময় মানে কনসিডার করব। এখানে অনেকগুলো ফ্যাক্টর, অ্যান্ড ফ্যাক্টরগুলো হইতেছে, যারা ম্যাথসে পড়ছেন তারা আরও বেশি ভালো বলতে পারবেন, বিকজ দিস ইজ N into N। বিকজ আমি একজন মেয়ে, আমার গ্রুমিং কোথায় হয়েছে, শুধু জেন্ডারে আমি ফিমেল হইলে হবে না, আমার গ্রুমিং কোথায়। দেন এগেন, আমার বাবা যদি ডিফেন্সে থাকেন, আমার এক রকমের গ্রুমিং, আমার বাবা যদি বিজনেস করেন, আমার আর এক রকমের গ্রুমিং, আমি যদি মফস্বলে থাকি আর এক রকমের গ্রুমিং, আমি যদি দেশের বাইরে বড় হয়ে আবার দেশে আসি আর এক রকমের গ্রুমিং। সো একটা এডুকেশন লাইনেই কিন্তু অনেকগুলো ডাইমেনশন অ্যান্ড কনটেক্স। দেন এগেন, যে তার দেশের বাড়ি কোথায়, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে গ্রুমিং, তারপর ফ্যামিলি সব ভাই বোনরা কী করতেছে, একটা বাচ্চা কিনা, কতগুলো বাচ্চা। সো একজন মানুষের পার্সোনালিটি ডেভেলপ হয়, আচরণগুলো হয়, যেমন লাইক যদি একটাই বাচ্চা হয়, তাহলে তার যেই কোপ আপ করার জিনিসগুলো বা এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, সামটাইমস অনেকে হয় না এক ছেলের বউ খুব খুশি, বাট তার যে প্রেশারটা কত সেইটা যদি সে জানতো, যে প্রেশারটা মানে প্রেশার মিনস হোয়াট, প্রেশার মিনস হইতেছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, যে ওনার কাছে তো আসলে সব আশাগুলোই তার কাছে থাকবে, রাইট? একটাই ছেলের বউ, আবার অনেকগুলো ছেলের বউ হইলে কিন্তু দেয়ার ইজ ওকে ফাইন, এক ছেলের বউ এরকম হয়েছে, আর এক ছেলের বউ ঠিক আছে আমার মতো করে নিব, বা ছেলে বলতে পারে ওকে ফাইন, বাবা মাকে বলতে পারে যে তুমি তো অনেকগুলো তোমার মতো পছন্দের নিয়ে আসছি, আমাকে এইটা দাও, আমার পছন্দ করতে দাও। সো ভাই বোনের ব্যাপারগুলো কিন্তু ফ্যাক্ট। সো আসলে যদি আমি সিরিয়াল করি, নাম্বার 1 মানে ফ্যামিলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ফ্যামিলি। 2 নাম্বারটা ডেফিনেটলি এডুকেশন, বিকজ মানে এডুকেশনের উপরে ডিপেন্ড করে যে দুইজনের সাথে ম্যাচিং হবে কিনা। তারপর হচ্ছে প্রফেশনটা আগেই সিলেক্ট থাকে অনেকের কাছে, কিন্তু এইটা আসলে সে আগে দিবে না পরে দিবে, এটা কিন্তু আসলে ফ্যাক্টরটা সে কনসিডার করতে পারে। ক্যারেক্টার, যে উনি কি আসলে অনেস্ট কিনা, এখন প্র্যাকটিসিং মুসলিম, মডারেট, অ্যান্ড দেন এগেইন হইতেছে লিবারেল, হ্যাঁ, দের ইজ এ লটস অফ ডাইমেনশন। দেন এগেইন হচ্ছে লুকস, দেখি কি আমি একেবারে লাইক হয় না যে সালমান খানের মুভির মধ্যে কিক হইতে হবে আমার, তো ছেলেরা নর্মালি বিয়ের ক্ষেত্রে চায় যে মেয়ে দেখতে থাকে বলে যে আমার কিক হবে কখন, আবার অনেক সময় মেয়েরা চায় যে ওকে ফাইন একদম মনের মতো হবে। সো দ্য কম্বিনেশন মনের মতো হওয়ার জন্য চায় সামটাইমস শাহরুখ খান, আবার ওই যে বিল গেটসও চায়, আবার 5 ওয়াক্ত নামাজিও চায়, ওই যে দেয়ার ইজ এক্সপেকটেশন ম্যানেজমেন্ট ইজ ভেরি হিউজ থিং। তো প্যারামিটারগুলো বলাটা খুব টাফ। এর মধ্যে আমি যদি দেখতাম বা আমি যদি বলতাম বা আমার জায়গাটা থেকে মনে হয় যে আসলে কি যদি এটা, তাইলে আমি বলতে পারি। সেটা হচ্ছে যে ফার্স্ট হইতেছে ডেফিনেটলি পরিবারটাকে দেখতে হবে, যে পরিবারের মানে বেসমেন্টটা কি, ঠিক আছে, পরিবার মাস্ট, এটা মানে কনসিডারেশনে যাবেই না, মানে এটা করা যাবে না। অনেকে করে বলে ছেলে মেয়ে পছন্দ করছে দিয়ে দিছি, বাট পরে গিয়ে প্রবলেম হয়। হ্যাঁ, 2 নম্বরটা হচ্ছে হার্ডওয়ার্কিং কিনা, মেয়ে না ছেলে। আমার কাছে মনে হয় ছেলে হলে হার্ডওয়ার্কিং, মেয়ে হলে লজিক্যাল কিনা। মেয়ে তো লজিক্যাল হয় না, আর লজিক্যাল 90% কেসে হয় না। এইটা কেমনে বলো তুমি? কারণ সিম্পল কথা, যে উইমেন মোস্টলি রান বাই ইমোশন, ইটস আ পিওর বায়োলজিক্যাল ফ্যাক্ট। It's not the thing I am saying, it's the thing our body says. আচ্ছা, যদি আমি বলি যে সোসাইটি মেয়েদেরকে আসলে চায় না যে ওরা বেশি বুঝুক, সেজন্যই সোসাইটিতে মেয়েদেরকে এভাবে গ্রুম আপ করা হয়েছে, তাইলে মানে আমাদের এই কনটেক্সটটাকে এরকম করে ডেভেলপ করা হয়েছে। মেয়েরা কি বেশি বুঝতে পারে? যে ওখানে আপনি যদি দেখেন যে ওদের কিন্তু ছেলে মেয়ের রেশিও অনেক কম, যারা চাকরি করে বা প্রফেশনাল কাজ করে, যে
হয়তো আমাদের এখানে একটু কম, যে মেয়েদের মানে ছেলেদের তুলনায় মেয়েদের কাজের পার্টিসিপেশন কম, ওখানে বেশি অনেক। কিন্তু যদি আপনি ওদের মার্কেটটা নিয়ে রিসার্চ করেন, দেখবেন যে ওখানে মেয়েরা যেসব প্রফেশনে কাজ করে ওর একটাও ফান্ডামেন্টালি স্ট্রং না। কেন বলতেছি? এই দুনিয়াটা যত চেঞ্জ হয়েছে পৃথিবীর, সব কিছু করছে হয়তো যারা বিল্ডিংগুলো বানাইছে কে, 99% ম্যান। তারপরে ইঞ্জিনিয়ারিং কারা করছে, 99% ম্যান। সায়েন্টিস্ট 99% ম্যান, অর্থাৎ যারা দুনিয়াটাকে বড় করছে আর কি। কিন্তু দেখবেন যে শুধু মেয়েদের একটা ফান্ডামেন্টাল জায়গায় পার্টিসিপেশন অনেক বেশি, ডক্টর। আর মোস্টলি তাদের পার্টিসিপেশন মেয়ে রিলেটেড যে টাইপের প্রফেশন থাকে, সেটা হতে পারে ফ্যাশন, সেটা হতে পারে অ্যাক্টিং, সেটা হতে পারে অন্যান্য জায়গায়। বাট কর্পোরেটে এখন কিছুটা আসছে, বাট মোস্টলি আপনি দেখবেন যে সমস্ত হার্ড ওয়ার্ক ডান বাই ম্যান। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে মেয়েদের সুযোগ দেওয়া হয়নি, যারা তো সুযোগ পাওয়ার পরেও তো স্টিল আমি ওই জায়গাটাতেই বলেন। কারণ হচ্ছে লাইক ডিসিশন মেকিং রোল, তাই তো? এটা তো বলতে চাচ্ছ যে মেয়েরা কেন ওই জায়গাটাতে সেভাবে ড্রাইভ দিতে পারছে না। দেখো, একটা যদি ম্যাপ আমরা দেখি, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। লাইক আমি যদি একটা মেয়ে বলি যে আমি মেন স্ট্রিমে যাবো, আমি কর্পোরেটে ছিলাম, ঠিক আছে, ছেড়ে দিলাম, ওকে ফাইন, নিজে কিছু একটা করবো। সো আমার জায়গাটা তৈরি করতে 5 বছরে আমি কোথায় আসছি? এখানে একটা ছেলে হলে সে কোথায় যেত? বিকজ সে রাত্রেবেলা সন্ধ্যার পরে বাইরে থাকতে পারতো। সে যদি বাসায় দেরিতে যেত তাইলে পরেও একটা ব্যাপার ছিল। আমার বাচ্চা আছে, আমি সব জায়গায় বলি আমি সিন্ডারেলা, আমাকে বাই 10 বাসায় যেতে হবে। বাট তখন হচ্ছে মাত্র সবাইকে ডিনার সার্ভ করা হয়, আমি তখন কিন্তু বাসায় চলে যাই, বিকজ আমার বাচ্চা আমার জন্য বসে থাকে। আমার আই ফিল প্রিভিলাইজ যে ওকে ফাইন, অ্যাজ এ মাদার, অ্যাজ এ ওয়াইফ আমি তারপরেও এই কাজগুলো করতে পারছি। আই অ্যাপ্রিশিয়েট মাইসেলফ, আমার কিন্তু কোনো দুঃখ নেই। আপনি জানেন যে বাংলাদেশের গভর্নমেন্টের যত কাজ হয় মেয়েদের জন্য সেপারেট লাইন থাকে। আপনি যদি 5-এ যান, সেপারেট জায়গা থাকে। আপনি যদি সাপোজ আজকে যদি কোনো একটা কোটা, এটাই তো বলতে চাচ্ছ, কোটা আজকে কোনো একটা ঝামেলা হয়, মেয়েদেরকে সেপারেট করে তারপরে ছেলেরা মারামারি করে, ফর এক্সাম্পল। অর্থাৎ এই জায়গা থেকে তো আপনি আর একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। অলদো আপনি হয়তো সন্ধ্যার মধ্যে বাসায় ঢুকতেছেন, বাট আপনার তো সেকেন্ড অ্যাডভান্টেজ অ্যাজ ফিমেল। ওকে ফাইন, বাসে কয়টা আছে সিট আমাকে সেটা বলো। 9টা থাকে, 10টা, 9টা-10টা থাকে। বাসের সিট কয়টা? 52টা। তাহলে তাহলে কোটা দিয়ে কেন মেয়েদেরকে বলতে হচ্ছে? অ্যান্ড এই যে ফেমিনিজমের কথা একটু আগে যেটা বললাম না, ফেমিনিজমের ব্যাপারটা নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে ইউ পার্সোনালি, মানে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ফেমিনিজম ওভারঅল? ফেমিনিজম কনসেপ্টটা নিয়ে অনেক একটা ভ্যাস্ট কনসেপ্ট, বাট ফেমিনিজম হচ্ছে ইকুয়াল রাইট, ইকুয়ালিটি। আমি মনে করি যে ইকুয়ালিটি ইন হোয়াট? ইকুয়ালি আমি বলতেছি, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। লাইক আমি রাত্রেবেলা বাইরে যাব, আর একটা ছেলে বাইরে যাবে ঘুরে আসবে, একটা মেয়ে বাইরে যাবে ঘুরে আসবে, ওকে কেউ ডিস্টার্ব করবে না। ও ট্রান্সপোর্ট পাবে, ও বাসায় আসতে পারে, কি বলবেন ভাই তুমি কোত্থেকে আসছো, এইগুলা ঠিক আছে। তুমি আমাকে একটু আগে বললা যে মেডিকেলে মেয়েরা পড়ে, মেডিকেলে মেয়েরা কেন পড়া শুরু করছে? বিকজ যখন ফিল করছে যে ওকে ফাইন, মেয়েদের জন্য মেয়েদের ডক্টর প্রয়োজন, মেয়েরা ডিসকমফোর্ট ফিল করে ছেলে ডক্টরের কাছে যেতে, হয়তো ওখান থেকেই যেখানে মেয়েদের একটা পার্সোনাল স্পেসের প্রয়োজন হয়, প্রাইভেসি, শাইনেসের ব্যাপার থাকে, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে, ওই জায়গাগুলোতে মেয়েরা তাড়াতাড়ি করে, মানে প্রয়োজনের তাগিদ থেকে মেয়েরা ওই জায়গাটাগুলোতে গেছে, ঠিক আছে। এখন তো আসলে পুরা যুগ ডিজিটালাইজেশন, এখন ওয়েট অ্যান্ড সি যে মেয়েরা আসলে কোথায় যাবে আর কোথায় যাবে না। চাঁদে এতদিন 3 জনের মধ্যে একজন মেয়ে গেছে, হু নোজ নেক্সট নিয়ার ফিউচার 5 জনের মধ্যে একটা ছেলে যাবে, সেটা হইতে পারে। আমাদেরকে আসলে ওয়েট অ্যান্ড সি করতে হবে, বিকজ আমরা যে এরিনাতে বাস করতেছি। মজার জিনিস বলি আপনাকে, আমি হয় না যে প্রত্যেকটা যে কোনো একটা ডাইমেনশন যদি একবার ক্রিয়েট হয়, সেটা ম্যাচুর হতে অ্যাটলিস্ট 30 to 40 ইয়ার্স আরও বেশি। ফেমিনিজমের কনসেপ্টটা মোস্টলি 90s থেকে শুরু হয়েছে, 2000-এর পরে যখন সোশ্যাল মিডিয়া আসলো এটা বুম করলো। আপনিও তো জানেন, এখন আপনি যদি ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে যান, যারা 90s-এ ফেমিনিজমে বিশ্বাস করতো, এটা ভেবে তারা তাদের লাইফ নিজেদের মতো করে সাজাইছে, তাদের 2টা প্রবলেম হয়েছে। এটা আপনি একটু দেখলাম বুঝবেন। নাম্বার 1, when they become 40, 45, ইভেন 50, যখন তাদের একটা সন্তান নাই, আমি এমন ভিডিও দেখছি টিকটকে যে একটা মেয়ে কাঁদতেছে, বলতেছে
আমার যখন সময় ছিল আমার হাজব্যান্ড নেওয়ার বা বাচ্চা নেওয়ার, আমি তখন নিইনি। বাট রাইট নাও আই হ্যাভ এভরিথিং, আই হ্যাভ মানি, আই হ্যাভ প্রফেশন, বাট স্টিল আই ডোন্ট হ্যাভ মাই কিডস, দে আর জাস্ট ক্রাইং। কেন আমি বললাম এটা? আমার কাছে মনে হয় যে ছেলেদের সাকসেস হলো যখন সে সোসাইটির জন্য কিছু করতে পারে, আর মেয়েদের সাকসেস হলো সে যখন একটা প্রপার আইডিয়াল কিডস ডেভেলপ করতে পারে। তার এক্স্যাক্টলি, আমি এইটাতে অ্যাপ্রিশিয়েট করি। এখন যদি আপনি এখানে যদি আপনি একমত হন যে সাকসেস ফর উইমেন রাইজিং আইডিয়াল কিড, সেই ক্ষেত্রে তো ফেমিনিজমের প্রথম কোটায় বাদ না। ব্যাপারটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, ফেমিনিজম ব্যাপারটা অনেক বড়। তুমি মানে আর্গুমেন্টে যাওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে কোন কোন ডকুমেন্টস। আমি কোন আর্গুমেন্ট না, ডিটেইলে যাওয়ার আগে ওকে ফাইন, আমরা ডিটেইলে যাই। হ্যাঁ, আমি বলতে জাস্ট রিয়েলিটি ব্যাপারটা, যে প্রথম ব্যাপারটা হলো যে সাকসেস আর কি। যদি সাকসেস দুইজনের জন্য ডিফারেন্ট হয়, আপনার সাকসেস একরকম, আমার সাকসেস যদি আর এক রকম হয়, দেন আমি আর আপনি ইকুয়াল থাকলাম না। জাস্ট আ সিম্পল কনসেপ্ট। আমার যদি সাকসেস হয়, ইফ আই ডু সামথিং গুড ফর সামবডি এলস, দিস ইজ মাই সাকসেস। আপনার সাকসেস হলো আপনি আপনার একটা প্রপার আইডিয়াল বাচ্চা ডেভেলপ করলেন, তাহলে এটা তো ডিপেন্ডস। আমি তো কিছুদিন আগে একটা মানে কন্টেন্টে বলছিলাম, আবার তাহলে তোমাকে বলতে হবে যে মানে ছেলেদেরকে এবং মেয়েদেরকে নিয়ে একটা রিসার্চ হয়েছে হার্ভার্ড রিভিউয়ে। হ্যাঁ, এখানে ছেলেদেরকে বলা হয়েছে যে তুমি আসলে লাইফে কি পেলে খুশি হবা। সো ছেলেরা ওদেরকে দেওয়া হয়েছে, ওদের মানে হইতেছে গড় টাইম ছিল হইতেছে 2.58, যে লোয়েস্ট টাইমে জমা দিছে তার 1 মিনিট লাগছে, যে হাইয়েস্ট টাইমে জমা দিছে তার 4.5 মিনিট লাগছে। ঠিক আছে, সো এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 1, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 মিনস হচ্ছে ওরা 4টাকে টপ র্যাঙ্কিং করতে পারছে। এখন ছেলেরা কি চায়? আচ্ছা, ওরা চায় হচ্ছে বিলিয়নার মিলিয়নার হইতে, ছেলেরা 2 নম্বরে চায়, এটা একটা রিসার্চ, এটা আমার কোনো কথা না। ছেলেরা সেকেন্ডে চায় মার্সিডিজ BMW একটা গাড়ি লাগবে, সাকসেস কার। হ্যাঁ, তারপরে ছেলেরা চায় হইতেছে সেকেন্ড এটা, তারপর হইতেছে একজন ওমেন লাগবে। ঠিক আছে, আর একটা হইতেছে এই 4টার মধ্যে আমি কি ভুলে গেলাম নাকি? এক হইতেছে বিলিয়নার মিলিয়নার হবে, মানে হ্যাঁ মানি, কার, উইমেন, হ্যাঁ, আর একটা মনে হয় আমার কাছে মনে হয় ইমপ্যাক্ট। না না না, এই জায়গাটাতে খুব ক্লোজলি আমি জাস্ট 4টার মধ্যে হ্যাঁ ক্ষমতা চায়, তারা ক্ষমতা চায়, পাওয়ার চায়, তারা টাকা পয়সা চায়, তারা মেয়ে চায়, ও গার্লফ্রেন্ড অ্যান্ড কার। ক্ষমতা, টাকা পয়সা, গার্লফ্রেন্ড, কার, এই 4টা। ঠিক আছে, মেয়েরা কি চায়? নাও ইটস দ্য পয়েন্ট। অ্যান্ড এই জায়গাটাতে প্রায় 29,000-এর মতো জমাই দেয় নাই, কনফিউজড। এখন এটা কিন্তু আমার কথা না, হ্যাঁ, মানে রিসার্চ যেটা পেয়েছি সেটাই বলছি, বিকজ দিস ইজ ভেরি সেন্সিটিভ রিসার্চ কিন্তু। হ্যাঁ, যে তখন ওদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আই থিঙ্ক 9, মানে হইতেছে মানে এটা মনে হয় 44, হ্যাঁ 44টা এলিমেন্ট ওরা মোটামুটি ক্যাটাগরাইজ করতে পারছে। দেন এগেন যে হচ্ছে লোয়েস্ট টাইমে জমা দিছে সেটা হচ্ছে 9 মিনিট, যে হচ্ছে হায়েস্ট টাইমে জমা দিছে এটা 34 মিনিট। অ্যান্ড দেন আস্ক মি যে ওরা আসলে কি লিখছে। এখন ওরা প্রথমে লিখছে একটা জিনিস, হয়তো অনেকেই লিখছে ফ্যামিলি, কেউ লিখছে হাজব্যান্ড, কেউ লিখছে বাচ্চা, কেউ লিখছে হ্যাপিনেস, মানে হচ্ছে ফ্রিডম, কেউ চাইছে লটস অফ থিংস। হ্যাঁ, কেউ হয়তো বা সুন্দর কোনো কিছু চেয়েছে, সে হয়তো সুন্দরী হতে চাইছে বা এরকম কোনো কিছু একটা। সো দেন এগেন হইতেছে ওরা কি করে, সামটাইমস তারা লিখেছে কেটেছে এবং কেউ স্টিল বুঝতেই পারে নাই। এই রিসার্চটা মানে পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে, এই জন্য আমরা ক্লাস 9-10-এ মনে হয় পড়েছি, মানে আমি একটা মেয়ে হওয়া সত্ত্বেও আমার কাছে এইটা মনে হয়েছে রিসার্চটা মানে জানার পর, যে এই কারণেই হয়তো বা আমরা চৌবাচ্চার একটা অঙ্ক পড়তাম না ছোটোবেলায়, তাই আমি জানি না তুমি করছো কি না, যে চৌবাচ্চা একটা বালতি, মানে হচ্ছে চৌবাচ্চা মানে হচ্ছে একটা কল থাকে আর নিচে থেকে একটা থাকে, এরকম সারাদিন ধরে হচ্ছে কেন চৌবাচ্চাটা আসলে রিপেয়ার না করে ওইটাতে কলটা ছেড়ে রাখা হয়, আর কেনই চৌবাচ্চাটা খালি হয়ে যায়, আর এই অঙ্কটা কেন কেউ পারে না। অ্যান্ড দিস ইজ দ্য বিগ লার্নিং। ছোটোবেলা থেকেই ছেলেরা মেয়েরা জানে যে কিছু জিনিস এরা বুঝতে পারবে না। মেয়েরা, ছেলেরা না, মেয়েরা কেন বলি আপনাকে, যদি আপনি বলেন, আপনি যেটা বললেন এই সেম কথাটা যদি আপনার আর একটা কথার সাথে আমি কানেক্ট করি, আপনি বলছেন যে ফেমিনিজম মিনস ইকুয়াল রাইট না, ইকুইটি। আমার কোশ্চেন এখানে, ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট, দেন হোয়াট ইজ দ্য ইকুইটি? You need somebody to choose. এখানে আসলে নলেজের দরকার। You need somebody to choose. Who gonna choose for you? First your father, then your husband, then your son.
সিম্পল। এখানে আমি একটা এখানে দ্যার ইজ এ পয়েন্ট, হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা ডিগ্রি অফ লেভেল রেসপন্সিবিলিটি ছেলেদেরকে একটু বেশি দিছে, বিকজ মেয়েদেরকে একটা রোল দিছে মা, যখন মা দেন ওনাকে রেসপেক্ট দেওয়া হয়েছে, একেবারে হাই রেসপেক্ট, ওকে। এখানে আসলে যখন একটা অর্গানাইজেশনে মানুষ থাকবে তখন সিইও, দেন হেড অফ, এরকম এখানে না রোলটাকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে জাস্টিফাই করে দিছেন যে প্রত্যেকের রোল আছে। যখন অ্যাজ এ মাদার একেবারে টপ রেসপেক্ট, ঠিক আছে, যেহেতু উনি মা হবেন, সো সোসাইটি ফ্যামিলি সেইভাবে ওনাকে অ্যাপ্রিসিয়েট করছে, সেইভাবে ওনার টেক কেয়ার করছে, সেভাবে ব্যাপারটা। অ্যান্ড দেন যখন একজন হাজব্যান্ড বা ফাদার, তখন কিন্তু ডিফারেন্ট। এবং আজকেও আমি সকালবেলা একবার আমি আমার একটা টিম মেম্বারকে বলছিলাম যে আচ্ছা তুমি কি তোমার বাবার ভুলগুলো জানো, কি কি ভুল আছে বা এরকম বাবার কোনো ভুল তোমার চোখে পড়ে? ও খুব মানে ওর বাবা নাই আর কি। ও বলছে না আপু আমার বাবার কোনো দোষ নাই। তা আমি বললাম তাই? তখন আমি বললাম তোমার মা কি তোমার বাবার মানে নিশ্চয়ই কমপ্লেন ডেফিনেটলি আছে। সো রিপোর্টিং সিস্টেম কিন্তু আসলে ওয়াইফের কাছ থেকে পার্টিকুলারলি নেওয়া হবে, কারণ ওয়াইফের কাছে সে কিন্তু একজন হাজব্যান্ড, হ্যাঁ, তার রোল ডিফারেন্ট। আবার বাবা হিসেবে কিন্তু একেবারে ব্লাইন্ড আমরা যে বাবার কোনো দোষ নাই, বাবা এরকমই হবে। আবার যখন আমার হাজব্যান্ড, তখন কিন্তু আমি আবার অনেক কিছু দেখতেছি। সো এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে যখন হাজব্যান্ড, তাকে যেরকম পাওয়ার দেওয়া হয়েছে একদম হাই, ফ্যামিলিতে ফাদার ইজ দ্য মানে ডিসিশন মেকার, ওনাকে আমার রেসপেক্ট করতে হবে। হাজব্যান্ড ফাদার সেম ফ্যামিলি লিডার, অ্যান্ড মাদার উনি তো আমাকে পৃথিবীতে নিয়ে আসছেন। এই জায়গাটা না খুব ক্রিস্টাল ক্লিয়ার। সো আমরা যদি জেডিটা বুঝি যে কখন গিয়ে আমাকে এম্পাওয়ার্ড হইতে হবে, কখন আমি ডুজ অ্যান্ড ডোন্টস বলবো, কখন আমি কোনগুলো মানবো, তখন কিন্তু অনেক জিনিস সিম্পল হয়ে যায়। এখন প্রবলেমটা তুমি এখন যে কোয়েশ্চেনটা করবা, এটা তুমি করতেও পারছো না, সেটা হচ্ছে যে আসলে তাহলে এখানে প্রবলেমটা কার, মুরগি আগে না ডিম আগে? সো এই কোয়েশ্চেনটা যেখানে আসে যে তাহলে প্রবলেমটা আসলে কার, খুঁজতে থাকে সবাই যে তাহলে জেন্ডার নিয়ে কেন এত কথা হচ্ছে। সামটাইমস এরকম হয় যখন বাবা বলে যে তুমি এইটা করো বা এইটা করো, বাবাকে না বললে পরেও ফ্যামিলিতে এই যে মানে হইতেছে একটা সাম্যাবস্থা থাকে যে বাবা রাগ টাগ করলো, তারপরেও ঘর থেকে তো আর ছেলে মেয়ে বেরোয় যেতে পারে না বা যায় না, কারণ এখানে লিগাল ইস্যুস থাকে, সম্পত্তি পাবে, টেক কেয়ার হচ্ছে, আমার বিপদ হলে বাবা মা আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, রাইট? যখন হাজব্যান্ড হয় তখন পৃথিবীতে প্রায় 72% to 65% মানুষ হাজব্যান্ড বা ওয়াইফকে মাফ করতে পারে না। কেন? কারণ তারা কিন্তু রুম শেয়ার করে, হাজব্যান্ড এবং রুম শেয়ার করে। বাদ বাকি 8 বিলিয়ন মানুষের সাথে কিন্তু আমার কোনো দেনা পাওনা নাই, একজন মানুষের সাথেই আমি এন্টাইটেল থাকার জন্য। কেন? বিকজ তার সাথে আমার যে ডাইনামিক্সে আমি থাকছি, যে কেমিস্ট্রি তার সাথে, ওখানে একটা ক্রোধ তৈরি হয়, ওখানে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট নিয়ে তুষের আগুন জ্বলে, ঝগড়া হয়, রাগ হয়, অভিমান হয়, জিদ হয়। এগুলার মেকানিজমটা ওরা দুইজন মিলেই শুধুমাত্র ওদের কেমিস্ট্রিতেই ওরা শুধু বলতে পারে। এখানে আসলে থার্ড পার্সনের ডিসিশন নেওয়ার কোনো মানে জায়গাই নাই। যদি এরা লজিক্যালি হয় তাহলে এটা গুড, আর এরা যদি ইলজিক্যাল হয় যে ওকে ফাইন, ওর ফাংশনালিটির জায়গাটাতে ডিসফাংশনাল রোল প্লে করছে বা দায়িত্ব নিতেছে না, অন্য মেয়েকে তাকাচ্ছে, এরকম। একটা শর্ট কোশ্চেন করি আর কি, আমার কাছে মনে হয় এই ডিসকাশনে তাহলে জিসটা পাওয়া সম্ভব হবে। আপনার এন্ড থেকে আপনি যেহেতু অনেক কাপলদের সাথে কাজ করেন, ইভেন আপনিও অনেক সাকসেসফুল, আপনি মানে কর্পোরেটে ছিলেন, এখন আবার আপনি একটা জিনিসকে 5 বছর ধরে একটা জায়গায় নিয়ে আসছেন। What do you think? What makes a woman successful? প্যাশনস। আমি বলছি আউটকাম, প্যাশন তো প্রসেস। হ্যাঁ না, আসলে প্যাশনস থেকে আসলে হার্ড ওয়ার্ক করা, আমি বলবো না ওটা তো হার্ড ওয়ার্ক, প্যাশন তো আপনি প্রসেস, কিন্তু আমি বলছি আউটকামের সেন্স থেকে, যে একটা মেয়ে কর্পোরেট লিডার, একটা মেয়ে আপনার কি বলে এন্টারপ্রেনার, একটা মেয়ে হয়তো 2টা বাচ্চার প্রপার মা, সে তার বাচ্চাদের এমনভাবে শিক্ষা দিয়েছে সমাজ নৈতিকতা, যা হয়তো একটা সমাজের জন্য সে তার বাচ্চাটা অ্যাসেট। 2টা অ্যাসপেক্ট হতে পারে, একটা হলো তার ক্যারিয়ার অ্যাসপেক্ট, আর একটা হলো তার ফ্যামিলি অ্যাসপেক্ট। মাই কোশ্চেন ইজ টু ইউ, দ্যাটস দ্য সিম্পল কোশ্চেন, হোয়াটস মেক্স আ ওম্যান সাকসেসফুল? আই থিঙ্ক টু মেক মানে ব্যালেন্স করার ক্যাপাসিটিটা। যেমন একবার আমি একটা আচ্ছা আমি বড় করে বলতেছি না, ছোট করে বলতেছি। অনেকেরই ধারণা যে আসলে যে ক্যারিয়ারিস্টিক তাকে আসলে ক্যারিয়ারের পিছনেই সময় দিতে হবে, অ্যান্ড দে লস ফ্যামিলি, ঠিক আছে? আবার অনেকের ধারণা যে ফ্যামিলি করতে হবে, বাবা আমার বাচ্চা তো খেতে পারে না, ওকে আমি মুলি করে খাওয়াই দিলাম, ঠিক আছে, আল্লাহ আমার জামাই আসবার জন্য নাস্তা বানায় রাখলাম। ভাই এগুলো ম্যানেজ করা যায়, মানে 2টা ম্যানেজ করা যায়। হ্যাঁ, ইটস এ টপ প্রায়োরিটি, বোথ আর টপ প্রায়োরিটি। আমার কাছে 2টাই 100, আমার কাছে, আমি জানি না অন্য কে কি বলবে, আমার কাছে 2টাই 100। আপনি বলছেন, যদি আমি সামারি করি, আপনি বলছেন যে যদি কেউ তার ক্যারিয়ার আর ফ্যামিলিকে ম্যানেজ করতে পারে সে সাকসেসফুল।
সাকসেসফুল মানে হচ্ছে দিন শেষে মন খারাপ থাকবে না যে আমার তো ফ্যামিলি আছে। এটা একটা আচ্ছা, আমার তো ফ্যামিলি আছে, আমার তো মানে হইতেছে টাকা পয়সা নেই বা আমার ক্যারিয়ার নেই, আমি তো কিছুই হইলাম না, গুড ফর নাথিং। আবার একজন বলবে যে ও মা আমার তো পরিবার আছে, সবাই খুব ভালো করতেছে, আমি তো কিছুই করলাম না, আমি যদি আসলে ফ্যামিলিতে সময় না দিতাম তাহলে তো আমি ক্যারিয়ার অনেক ভালো করতাম, বাট আমি যদি দুইটাই করতাম তাহলে তো আমি দুটোই পেতাম। আপনার কাছে কি এমন কোনো এক্সাম্পল আছে? আচ্ছা, আমার কাছে একটা মনে হয় আমি ট্রেড অফ, ডেফিনেটলি ইটস আ ট্রেড অফ। আমার কথা যে আপনার কাছে কি কোনো এমন এক্সাম্পল আছে কিনা যে এক্সাম্পলটা হলো দ্য ওম্যান হু ইজ ব্যালেন্সিং বোথ প্রপারলি, আপনার এন্ড থেকে আপনি স্যাটিসফাইড, আপনি দেখে মনে হয় ইস আমি এটা করতে পারলে আমার ভালো লাগতো। এটা না আসলে স্যাটিসফ্যাকশন ইজ সামটাইমস, আমি তো তার বাসায় যাচ্ছি না, আপনি বাসায় যা দরকার নেই, আমার কাছে আমি এটা পাই না আসলে, খুব রেয়ারলি আপনি পাননি, রিয়েলি রেয়ার। আপনি যেমন পাননি দুনিয়ার কেউ পাবে না। এক সেকেন্ড হলো এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ কি আপনি হয় কি ধরেন যদি আপনি আপনার বাচ্চা দেখেন, আপনি আপনার ক্যারিয়ার দেখেন, আপনার হাজব্যান্ড, আপনার নিজের অন্যরা আপনার কাছ থেকে হয়, অন্যরা তাদের জিনিসটা স্যাক্রিফাইস করতে হয়, আলটিমেটলি তখন আপনার বাচ্চা স্যাটিসফাই, আপনার জব স্যাটিসফাই, তখন আপনার হাজব্যান্ড, আপনার নিজের মা বা আপনার হাজব্যান্ডের মা, ডিফিকাল্ট বাবা, ডিফিকাল্ট কি ইটস ইম্পসিবল, একটা ভাবে পসিবল, এটা আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি এটা কেউ ডিফিকাল্ট বাট অসম্ভব বলে কিছু নাই, আমি বলতেছি কোনটা যে একটা ক্ষেত্রে পসিবল, যেটা আমার কাছে মনে হয় যদি ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে আর ওই পার্টিকুলার উইমেনের যদি ক্যাপাবিলিটি থাকে টু মেক মানি, ইভেন হয়তো রেসপেক্টটা ধরে রেখে, সে যদি তার এন্ড থেকে অল্প কিছু দিয়েও যদি ফ্যামিলিকে হেল্প করে ফ্যামিলি ক্রাইসিসের সময়, স্টিল সে তার ফ্যামিলির বাচ্চা বউ, বাচ্চা হাজব্যান্ড এদের সাথে প্রপার রিলেশনশিপটা ডেভেলপ করে, আমার কাছে মনে হয় ওই সিম্পল এডিশনটা হয়তো ফ্যামিলিকে অনেক ভালো, এটা ইজিয়ার করবে বিধায় তো সে পারবে এটা। এখন কিন্তু এইরকম সিচুয়েশনে থাকলেই যে আসলে একজন মানুষ অনেক হ্যাপি থাকবে এরকম কিন্তু না, বিকজ উই হ্যাভ লটস অফ না ওমেনের হ্যাপিনেস। এখন কত সিম্পল কোশ্চেন যে হোয়াটস মেক্স আ ওম্যান হ্যাপি, এইটা ডিফিকাল্ট, ম্যান টু ম্যান ডিপেন্ড করে যে আমি কিসে হ্যাপি। আমি যদি এক্সপেকটেশন সব ছেড়ে দিই দেন এই মানে একটা মানে নারী হ্যাপি। এখন কি এক্সপেকটেশন ছাড়া সম্ভব? এক্সপেকটেশন গোলের প্রায়োরিটি সেট আপ করতে হবে যে তুমি কি আসলে কতটুকু নিয়ে মানে কম্বিনেশন অফ কতটুকু কোন বাস্কেটটা তুমি হ্যাপি হবা। যেমন আমি এখন অনেক কিছু ছেড়ে দিছি টু মেক মাইসেলফ হ্যাপি। হ্যাঁ, কারণ কি আপনার অনেক কিছু ছেড়ে দিয়ে তো আপনার ক্যারিয়ারটা বা আপনার বিজনেসটা ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এখন আমার কাছে প্রায়োরিটি, এই যে বললাম ট্রেড অফ, যে আমি কোনটা করব, বিকজ আমার কাছে তো সবই 100। এবার একটা অন্য টপিকে যাই, একটা টপিকে আমি কথা বলতে ভালো লাগে অনেক, না 50-50 শুনলেই আমার এই জিনিসটা নিয়ে কথা হয় যে ইকুয়ালিটি, এটা শুনলে আমার কাছে মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে রিলেশনশিপস আর ইকুয়াল 50-50? এটা 50-50 না, বাট এটা 100 হলো তো একজন হলো, বোথ মিলে 100, তার মানে 200 না একজন লাইক 50-50 ইটস মানে এটা তো এইভাবে তো আর মানে এই রিলেশনশিপটাকে তো তুমি যদি আমি করি, যদি আমি ভাবি যে আমার এন্ড থেকে আমি আমার দায়িত্বটা পালন করলাম, ওর এন্ড থেকে ওর দায়িত্ব পালন করলো, দুটো মিলে 100 হলো, আমি বলছি এই সেন্সে কি 50-50? 50-50 ইটস 50-50 কিরকম, দুইটা মিলে 100 হইতে হবে, বাট 50-50 কখনোই হবে না, কখনোই হবে না। কেউ 60, কেউ 40, কেউ 30, কেউ 70। আমার কোশ্চেনটা এখানে, তাহলে যদি এটা 30-70 হয় বা এটা ডিপেন্ডস, এটা কাপলস এন্ড রিলেশনশিপ ডাইনামিক্স, এটা যদি ভ্যারি করে তাহলে কেন উইমেনরা ইকুয়াল রাইটস এর জন্য এত উঠে পড়ে লাগছে? দেখো, ওমেন্স কেন ইকুয়াল রাইটের জন্য উঠে পড়ে লাগছে, এই জায়গাটা আমি কোয়েশ্চেন্সটার উত্তরটা আমি দিব না, বিকজ আমি ওমেন্স রাইট নিয়ে কাজ করি না। আমার একটা এজেন্ডাই আমি সবখানে দিয়া কুল পাচ্ছি না যে ভাই আমরা কাজ করতেছি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, সেখানে ওমেন বাংলাদেশে 30+ হয়ে গেলে ছেলেরা বিয়ে করতে চায় না, তাহলে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে কি আমরা মেয়েদেরকে একা করে দিব? এই প্রশ্নটা আমার সবার কাছে।
টু দ্য প্রোগ্রাম, আহ, সবার কাছে, যারা নারী নিয়ে কাজ করতেছেন তাদের কাছে। আমি অলরেডি নারী নিয়ে যারা কাজ করেন তাদেরকেও বলছি, আমি যেখানে যেখানে যাই সবাইকে বলি, ভাই তাহলে কেন আমরা বলতেছি যে ওমেন এম্পাওয়ারমেন্ট যদি হইতে হয় তাহলে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য ফ্যামিলিগুলোকে আগে রেডি করতে হবে যে এই মেয়েটা যখন এম্পাওয়ার্ড হবে তখন আমি ওকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো কিনা। এবার আমি আপনাকে কয়েকটা আউটকাম বলি উইমেন এম্পাওয়ারমেন্টের। ইউএসএতে 2040 সালে, এটা আমি লাস্ট পডকাস্টে বলছিলাম যে আচ্ছা। এটা সেম টপিক, তাই আমি বলতেছি আবারও যে 2040 সালের মধ্যে যেসব উইমেনদের এজ 40 বছর হবে তাদের 40% উইমেনদের একা থাকবে, তাদের 40% উইমেনদের দে উইল মানে ডোন্ট হ্যাভ চাইল্ড, ডোন্ট হ্যাভ হাজব্যান্ড, নাম্বার 1। নাম্বার 2, এটা হলো ইসেন কথা আর কি। আর সেকেন্ড হলো যে ওখানে যে ফ্রিডম একটা আছে, একটা হলো 50-50 আর একটা ফ্রিডম, যে ফ্রিডম ইন এ সেন্স মানে আমি আমার মতো করে সব কিছু, ফ্রিডম ইজ ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, এই মানে পার্সোনাল ফ্রিডম আর কি যেটা। আর এই পার্সোনাল ফ্রিডমের আউটকামটা হলো ইউএসএতে এখন 22% পপুলেশন তারা হলো দে আর নট ম্যান, দে আর সামথিং এলস। অ্যান্ড যখন এটা নিয়ে ওমেন নিয়ে আমরা কথা বলবো, দের ইজ নো ডেফিনেশন। না, ওমেন কেউ ডিফাইন করতে পারবে না। তুমি জিজ্ঞেস করো আমাকে ওমেন কি, আমি এখন যদি এটা ডেফিনেশন দিই তাহলে পরেও প্রবলেমটা হয়ে যাবে। এখন দেখছিলাম আমি কি লন্ডনের নেটফ্লিক্সে একটা আছে, মানে একটা প্রায় 1-1.5 ঘন্টার একটা ডকুমেন্টারি আছে, এত ভালো লাগছে আমার এটা, যে হোয়াট ইজ আ ওম্যান। জানেন ফাইনালি কি বলছে? আই ডোন্ট নো। না, ফাইনালি মানে উনি একটা জিনিস খুঁজে বের করছে যে হোয়াট ইজ আ ওম্যান who needs support to run her own life, who needs somebody's support to run her own life. And that's why alpha woman নিয়ে খুব মানে হইতেছে অ্যাপ্রিসিয়েশন চলতেছে, রাইট? আলফা ওম্যান, এই আমার কোশ্চেন এই তো এবার দারুণ টপিক বলছেন আর কি, যে আপনাকে আমি দুইটা জিনিস বলি যে হোয়াট ইজ আলফা ম্যান, হোয়াট ইজ আলফা। এটা আমরা অ্যাভয়েড করি, আমরা এটা ইজ ভেরি কমপ্লিকেটেড ইস্যুস। হ্যাঁ, এখন এটা নিয়ে খুবই মানে ব্যাপারটা হচ্ছে এটা খুবই মানে আমার কাছে তো মনে হয় ওমেন এই ওয়ার্ডটা প্রোনাউন্স করার সাথে সাথেই দিস ইজ কমপ্লিকেটেড, কারণ তুমি যেটা বলতেছিলে যে ডিফাইন করা যায় না। হ্যাঁ, তাহলে অন্য একটা টপিকে যাই, এটা আমাদের আসলে টপিক না এই মুহূর্তে। এটা আমার অন্য একটা টপিকে যাই, সেটা হলো কি, এটা অনেক কন্ট্রোভার্সিয়াল। এটাও আপনি রিলেশনশিপ নিয়ে কথা বলবেন আবার সেফ থাকবেন, নো ওয়ে। কারণ কি জানেন, রিলেশনশিপে সবার একটা পার্সোনাল ধারণা আছে যে রিলেশনশিপ এটা হয়, যখন তার চিন্তাতে আঘাত লাগবে তখন তো আপনার তার কথা ভালো লাগবে না, তার আপনার কথা ভালো লাগবে না। তার মানে রিলেশনশিপ নিয়ে কথা বলতে গেলে যারা একেবারে আলেম তারাও সেফ না, আবার যারা সাইকোলজিস্ট তারাও সেফ না। নোবডি ইজ সেফ। কারণ কি, মানে ধর্মও সেফ না, তুমি বায়োলজি নিয়ে বলো সেখানেও সেফ না। একজন বলবে আমাকে ভালনারেবল বলা হয়েছে, বায়োলজিক্যালি আমাকে বলা হয়েছে, কেন আমি তো আমার জেন্ডার ট্রান্সফর্ম করে আমি ওইটাতে যেতে পারি, ঠিক আছে? তুমি যদি ইসলামের কথা বলো তাহলে আউট অফ বক্সে তোমাকে আসলে কথা বলতে হবে, সেখানে আসলে এই পডকাস্টই হবে না। আমি সেটাই বললাম, তাই না? তার মানে আপনি রিলেশনশিপ নিয়ে কথা বলবেন, ধর্ম নিয়ে কথা বলবেন, কিন্তু আপনি সেফ থাকবেন। সেফ না আমি, কিন্তু না, আমি অন্য টপিক, আমি হলো পার্সেন্টেজ অফ নিয়ে ইন্ডিভিজুয়াল কেস নিয়ে কথা বলতে, কিন্তু আমি অন্য টপিকে যাই। এবার এটাও আপনার টপিক, এবার এটা আমরা একটু ফেমিনিজম নিয়ে অনেকখানি টাইম কাটিয়ে ফেলছি। রিলেশনশিপের আগে যে পাস্টটা কি ইম্পর্টেন্ট, ধরেন আমি আজকে বিয়ে করবো, আমার পাস্ট অথবা আমার যে বউ হবে তার পাস্টটা কি ইম্পর্টেন্ট আমাদের হ্যাপি থাকার জন্য? ডেফিনেটলি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ইম্পর্টেন্ট, আমার কাছে ইম্পর্টেন্ট। যেমন বিকজ দ্যাটস আ ব্যাকগ্রাউন্ড। আমি পাস্ট মানে বুঝতে পারছি, আমি ফ্যামিলি বলছি না, পাস্ট মানে ওই পার্টিকুলার পার্সনের পাস্ট বলছি। হ্যাঁ, পার্টিকুলার পার্সনের লাভ লাইন, তারপর হচ্ছে তার লাইফ কীরকম, রিলেশনশিপ কেমন, সে কীরকম, মানে এটা তো আসলে জানা ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্ট ডিপেন্ড তো ওই ব্যক্তি, কিন্তু আমার কাছে এটা ইম্পর্টেন্ট। যেমন লাইক আমার বিয়ের বয়স তো এখন 20, আলহামদুলিল্লাহ।
তো পার্টিকুলারলি যখন আমার বিয়ে ঠিক হয় তখন কিন্তু যে মানুষটাকে বিয়ে করা হয়েছে তার প্যারামিটারের মধ্যে ছিল যে ও কতটুকু অনেস্ট। কিন্তু এখন তো বলে যে ডোন্ট জাজ মি বাই মাই পাস্ট, আমি এখন যেমন আছি এটার উপরে আমাকে জাজ করো, এই কোশ্চেনের আনসার কি আপনার কাছে? এটা তো ওয়েস্টার্ন কনসেপ্ট। হ্যাঁ, ওয়েস্টার্ন কনসেপ্টই তো আমরা হজম করি। এখন ইউএসএ তে যা যা আছে দেখা যাবে যে 10 বছর 15 শুধু বছর 10 পরে বছর আমাদের না, এখানে- এখন তো আরো মানে এখনই social media তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এখনই মানে দেখতেছি এটা আজকে হচ্ছে। লাইক আমি বলতে চাই, এটা আমি বলবোই, কারণ হচ্ছে লাইক ইউএসএতে আমি একটা ছোট্ট মানে দেখতেছিলাম রিলেশনশিপের তো অনেক জায়গায় আমি লগ ইন করা। সো একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, তারপর হচ্ছে ও রাগ করে ওয়াইফটা বেরোয় গেছে। যাওয়ার পর একটা ছেলে ওকে মানে শেল্টার দিল, ওকে খুব করলো, দেন ওদের মিট হইলো। তারপর বলছে ও মা, আমি তো এই ছেলেকে খুব লাভ করি, হ্যাঁ আই লাভ ইউ, এইটা আমার লাভ। তাহলে এতদিন তোমার লাইফে কি ছিল, এই যে আজকে তোমার লাভ। হ্যাঁ, তো আমি আবার এই জায়গাগুলোতে আমাকে ওল্ড বলো আর যাই বলো না কিসের জন্য, এগুলো না আমি আসলে, যদিও রিলেশনশিপে এখন সব মডার্ন, বাট আমি এখনও রিলেশনশিপের যে ওই যে এলিমেন্টসগুলো যেগুলো ওগুলোর মধ্যে আসলে আমি পড়ে আছি, বাস করি ওইখানে। তো ওইটা থেকে আমি বেরোতে পারি নাই। সো এই জিনিসটা আমি মানতেই পারি না। সো এই জিনিসগুলো নিয়ে না, এই টেন্ডি এই সব জিনিসগুলো নিয়ে আমি অ্যাভয়েড করি, এই কারণে যে ওদের সেন্সটাতে আমি যেতেই পারি না। যে ভাই আজকে রাতে একজনের সাথে আমি মিট হয়েছে, ও মা তুমি এতদিন লাভ কই ছিল তোমার, ইয়েস্টারডে তোমার লাভ কি ছিল, টুমোরো তোমার লাভ কী হবে, ও তো তোমাকে কালকে বের করে দিবে, তখন তুমি তো আরেকজনের কাছে কাইন্দে গিয়ে এটা বলবা। সো এটা আসলে হওয়া উচিত না। আমার রিলেশনশিপটা মানে কি জানো, যেমন ইসলাম মানে হচ্ছে ত্যাগ করা, আত্মবিশুদ্ধিকরণ, রিলেশনশিপ আত্মসমর্পণ করা না। তো রিলেশনশিপটাও এরকম যে আমি একজন মানুষকে মানে তার সাথে থাকবো, তাকে অ্যাজ ইট ইজ আমি নিব। ওকে যদি আমি চেঞ্জ করে করে কাট করে নিই, তাইলে তো আসলে আমি এটা পসিবলই না। এটা আসলে আমি মানি না। সো এটা নিয়ে আমি আসলে কথাই বলতে চাই না যে ভাই তুমি মানলে তুমি এটা বলো, আমি তো মানি না, আমি তোমাকে এটা বলতেও চাই না। তার মানে পাস্ট ইম্পর্টেন্ট, ডেফিনেটলি। ও যদি লাইক ওর বেশ কিছু আমি জানতাম আমার হাজব্যান্ড সম্পর্কে যে ও সবাইকে অনেক বেশি মানে অসুস্থ মানুষ দেখলে সে কে হলো না কেন ওকে সে সেভ করতে সে যাবে, বাট ও কিন্তু খুব বেশি যে সোশ্যাল বা খুব মানুষের সাথে মিশে তা কিন্তু না। কিন্তু একটা মজার জিনিস আপনার বলে আপু, মানে আমি কোন সেন্সে বললাম যে পাস্ট ইম্পর্টেন্ট রিলেশনশিপের, বিকজ আমার হাজব্যান্ডের আসলে আমার আগে কোনো অ্যাফেয়ার ছিল না। না আমি সেখানে আসছিলাম যে আমি পাস্ট বললাম কোন সেন্সে, যে এটা আমার কাছে মনে হয় রিলেশনশিপে পাস্ট ইম্পর্টেন্ট ফর ওম্যান, ফর ম্যান ইজ ফিউচার। কেন বললাম? হ্যাঁ, তুমি কেন বললাম? আমার পাস্টে যদি কিছু থাকে, কারণ কি ম্যান ড্রাইভ বাই লজিক, ড্রিম, হার্ড ওয়ার্ক। আলটিমেটলি আপনি যদি দেখেন যে আমি এখন হয়তো কিছুই না, কারণ কি মেয়েদের কাছে তার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ইম্পর্টেন্ট। এখন তার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কে করবে? মোস্টলি তার হাজব্যান্ড। এখন যদি সে দেখে তার হাজব্যান্ড রাইট নাও প্রবাবলি হি ইজ নট সামবডি, বাট সে যদি কাছ থেকে দেখে তার মধ্যে ওই ইয়াটা আছে, ওই স্পিডটা আছে, ওই স্পৃহাটা আছে, সে হয়তো তাকে দেখার পরে ফিউচারটা প্রেডিক্ট করতে পারতেছে যে না হি কুড বি অ্যাচিভ হিজ ওন ড্রিম। তখন কি হয় যে অ্যাজ ম্যান মাই ফিউচার ইজ ইম্পর্টেন্ট টু ইউ, বাট অ্যাজ উইম্যান নট ফিউচার ইজ পাস্ট। ওখানে তো আবার তুমি অন্য ডাইমেনশনে চলে গেছো। কিন্তু এই ডাইমেনশনে কেন যাব না? তুমি তো পিউরিফাইয়ে চলে গেছো। তুমি তো পিউরিফাইয়ে চলে গেছো। পিউরিফাই বলিনি আমি। তুমি তো পাস্ট যদি তুমি একটা মেয়েকে যদি তুমি বলো, হ্যাঁ একটা মেয়ে যদি তার অনেকগুলো বয়ফ্রেন্ড থাকে, ঠিক আছে, আমি এখানে তো আসছিলাম, হ্যাঁ এটাই বলছিলাম। এখন যদি একটা মেয়ের যদি অনেকগুলো বয়ফ্রেন্ড থাকে, এন্ড দ্যাটস আমি তোমাকে বললাম যে তখন তো ওই মেয়েটাকে জাজ করা হবে যে ও কতটুকু পিওর। এটা কি রাইট অর রং? এইখানে তো বায়োলজিক্যাল একটা ইনস্টিটিউশন আছে, এখানে তো আমার কিছু বলার নাই। এখানে বায়োলজিক্যাল ব্যাপারটা কি আছে যে একটা মেয়ে কিন্তু একটা মিটিংয়ের জন্য, ধরো একটা মেয়ে কনসিভ করছে, তাহলে ওর 9 মাস ওয়েট করতে হবে সেই কনসিভ শেষ করে তাকে আর একটা বিয়ে করার জন্য। ইভেন ইসলামেও যদি হাজব্যান্ড মারা যায় তাহলে কিন্তু 3 মাস পরে বলে যে বিয়ে করার জন্য। কিন্তু একটা ছেলে কি অ্যাট এ টাইম 10টা, 5টা, 150টা, 200টা আরও অনেকগুলো বিয়ে করতে পারবে। সো দিস ইজ বায়োলজিক্যাল ইস্যুস। হ্যাঁ, এখানে আসলে যতই যে এই কথা বলুক না কেন, তাহলে মাথা টুকুক না কেন, কি করতে পারবে? তাহলে এখনকার মেয়েরা, আমার কিছু ফ্রেন্ড আছে আর কি, তারা হয়তো এটা দেখলাম বুঝবে আমি কার কথা বলছি, যে তারা আমাদের এজ ওভার 30-31 দে আর আনম্যারিড উইমেন, দে আর আনম্যারিড। এখন আমার
কথা যে যে যদি পাস্ট ইম্পর্টেন্ট হয়, আপনার যত এজ বাড়ে আপনার পাস্টটা তো তত বেশি বাড়তে থাকে। বাড়তে থাকে। এখন এই জায়গাটাতে না মানে ছেলেরা মেয়েরা সবাই অনেক লিবারেল, যে সবারই পাস্ট থাকে, সো সবাই মানে একসেপ্ট করে নেয়। আমার কোশ্চেন এখানে লিবারেলটা হওয়া উচিত কি উচিত না, এইটা তো এটা উচিত আর উচিত না, এটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর। যদি দেখা যায় যে হ্যাঁ ওর পাস্টটা তো হয়ে যায়, যে কোনো একটা সিচুয়েশন তো হয়ে যায়, ঠিক আছে, কারোর সাথে অ্যাফেয়ার হয়েছে, বিয়ে হয় নাই বা কোনো না কোনো কিছু, তার মানে কি একজন মানুষ খারাপ বা ভালো জাজ করতে পারো না তুমি? কেন পারে না? পারবা না তুমি, কারণ কেন পারে না? পারবা না, কারণ হচ্ছে ও কি আসলে নিজে ইচ্ছা করে ওই ছেলেটাকে বাদ দিয়েছে বিকজ টু মানে অ্যাম্বিশাস, অথবা ওই ছেলেটা কি ওই মেয়েটাকে বাদ দিয়েছে বিকজ হি হ্যাজ বেটার অপরচুনিটিস? আমি একটু ক্লিয়ার করো তাহলে। এটা আমার ওপিনিয়ন, আমি স্পেশালিস্ট না, আমার কাছে কিন্তু আমার কাছে প্রত্যেকটা জিনিসের অনেক ডিটেইলস লাগে, সো আমি একটা পার্টিকুলার জায়গায় বলতে পারি না। আমি বলতেছি যে আমার কাছে মনে হয় যে আমার কাছে যদি আমি ভুল বলি আপনি আমাকে ঠিক করে দিবেন, কারণ আমার ওই ইয়াটা আছে, ওই রিসার্চ নলেজটা আছে। এটা হলো যে যখন একটা মেয়ে কাউকে লাভ করে, অথবা একটা মেয়ে যদি কারোর সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করে other than prostitute, there is no woman in the planet যে সেটা ছেলের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করবে উইদাউট হ্যাভিং লাভ। এটা তো তুমি আবার ওই যে ধর্মের মধ্যে চলে গেছো। ধর্মের মধ্যে যাচ্ছি না আমি, এটা বলতেছি জাস্ট সাইকোলজির কথা, যে কোনোদিন ধর্ম বিশ্বাস করে নাই, বাট সে হোর না, বাট সে প্রস্টিটিউট না, সেটা একটা সভ্য সমাজের একটা মেয়ে, সে কখনোই মানে 99% কেসেস সে তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করবে না যাকে সে ভালোবাসে না, বা যাকে তার প্রতি তার একটা মানে হয় না রোমান্টিক বা ইমোশনাল কন্ট্যাক্ট নাই। এর জন্য যখন আমি ইমোশনালি কানেক্টেড, আমি তার সাথে রিলেশনশিপ করলাম বা ওই ফিজিক্যাল রিলেশনশিপ করলাম, তখন না মেয়েরা তাদের যদি সে সেখান থেকে চলে আসে, তখন এমন মেয়েরা আছে তারা ট্রমাটাইজ হয়ে যায়। নট জাস্ট ভুলতে তো পারেই না, কিছু কিছু ট্রমাটাইজ হয়ে যায়, কিছু কিছু আছে যে ভুলতে পারে, অনেক কষ্ট হয়, কিন্তু ছেলেদেরটা উল্টা। এর জন্য আপনি দেখবেন যে একটা কথা অনেক মেয়েরা বলে যে ছেলেরা যদি অনেক মেয়েদের সাথে থাকে সেটা কোনো সমস্যা না, মেয়েরা যদি কারোর সাথে যায় সেটা সমস্যা। এখানেই সমস্যা। এটা তো মেয়েদের নিজস্ব সমস্যা, যে মেয়েরা আসলে অনেকের সাথে শেয়ার করতে পারে না। একটা মেয়ে অনেক সময় মানে এখানেও আর ব্যাপার আছে, কারণ আমি আসলে কেন বললাম যে পাস্ট ইম্পর্টেন্ট, আর আমি এটা কমপ্লিট করি, আমি এর জন্য বললাম যে পাস্ট ইম্পর্টেন্ট। এর একমাত্র কারণই এটা যে যখন আপনি দেখবেন যে আপনার ইমোশনাল ইনভেস্টমেন্ট ওখানে আছে, আপনি ওখান থেকে ব্যাক করতে পারবেন। এটা তো ছেলেরাও ব্যাক করতে পারে না। এবার একটা কথা বলি আপনারা, এটা আমি জানি না, এটা একটু রং হয়ে যাবে বলাটা শুনতে, কিন্তু এটা বাস্তব। আর মোস্টলি উইমেন না রিয়েল টক গুলো নিতে পারে না, একেবারে কোর রিয়েল, এটা আমি এগ্রিড, এটা নিতে পারে না। আমি যদি এটা বলি আপনি অফেন্ডেড ফিল করতে পারেন, আমি সেটা ভাবতেছি, তাই আমি বলবো কিনা আমার না বলো আমাকে মানুষ ভেবে বলো। মানুষ ভেবে বলবো, হ্যাঁ। Man's dick don't have emotion. Don't. A man can have sex without emotion. Anybody, even if তার শত্রু, even if তার সে পছন্দ করে না, even if তাকে সে দেখতে পারে না, still that man can have sex with that woman. But একটা মেয়ের জন্য ইম্পসিবল। আপনি মেয়ে, আপনি আমার সাথে ভালো বুঝবেন, ইম্পসিবল যে তাকে পছন্দ, এটা পারে না, and that's why আমি বলি, and there is a research, বললাম যে আমি এর জন্য বললাম যে কেন ছেলেদের সেক্সুয়াল পাস্ট আর মেয়েদের সেক্সুয়াল পাস্ট ডিফারেন্ট। আমি এই কথাটাই এতক্ষণ ধরে বলার চেষ্টা করতেছি, ভেরি সহজ কথা বলতে মনে বলে যে সহজ কথা যায় না বলা, এর জন্য বলতেছি যে ম্যান ওম্যান ডিফারেন্ট, বাট আবার কেন তাহলে
না ইকুয়ালিজমের ব্যাপারটাতে মানুষজন ইকুইটির কথা বলতেছি, ইকুয়ালের কথা বলতেছি না। ইকুয়ালের কথা বললে তো একটা মা ইকুয়াল না। আমি কিন্তু আপনার কথাটা ডিকোড করি না, আমি ডিকোড করতেছি আমার যত সব ফেমিনিস্ট ফ্রেন্ড আছে তাদের কথা। না তোমার ফেমিনিস্ট ফ্রেন্ড গুলো না, মানে আর একটা পার্টিকুলার সেগমেন্ট আছে যারা চান যে একটা ছেলে যদি স্মোক করে, ওয়াই নট মি? প্রবলেমটা কোথায়? একটা ছেলে যদি মানে হইতেছে মানে হচ্ছে প্রস্টিটিউটের কাছে যেতে পারে, ওয়াই নট আমি একজনের কাছে যাব? আমার সমস্যা কোথায়? আমি আর্ন করি, আই হ্যাভ মানি, আই হ্যাভ কার, আই হ্যাভ ক্রেডিট কার্ড। হ্যাঁ, সো এইটা তো আসলে বিষয় ছিল না। মানে আমাদের তো ইকুইটির ইয়েটা কি ছিল, যে তুমি যেটা শুরুতে বলছিলা যে একটা ছেলে ডক্টর হইলে একটা মেয়ে ডক্টর হইতে পারবে, ঠিক আছে? একটা মেয়ে যদি মানে কোয়ালিফাইড হয়, তাহলে একটা ছেলের সাথে চাঁদে যেতে পারবে, মঙ্গল গ্রহে যেতে পারবে। দ্যাটস আওয়ার ফাইট। এইটা আমার ফাইট না যে একটা ছেলে স্যান্ডো গেঞ্জি পরে বলে আমিও স্যান্ডো গেঞ্জি পরে চলে যাব। এটা আমার ফাইট না। শুধুমাত্র একটা জায়গায় আমার কাছে মনে হয় যত সমস্যা, এই জিনিসটা অনেক ইকুয়াল আর ইকুইটির মধ্যে পার্থক্য আছে বাবা। ট্রু, কিন্তু একটা জায়গায় একটা সমস্যা আছে যেটা আমার কাছে মনে হয় মানে ম্যাক্সিমাম আমার মানে ফিমেল বন্ধু বান্ধব উইথ রেসপেক্ট বলো, হ্যাঁ উইথ রেসপেক্ট, তারা আসলে বুঝতে চায় না যে আমি ছেলে হিসেবে যেটা চাই আর একটা মেয়ে হিসেবে ও যেটা চায়, ইটস নট সাইমালটেনিয়াস, ইটস নট দ্য সেম। এটা হলো একেবারে বেসিক, এইটা আসলে একেবারেই বেসিক, একেবারে বেসিক। কিন্তু এই বেসিকের সমস্যা, সাপোজ আপনি মাত্র বললেন না, আমার মাথায় আসলে এর জন্য যে আপনি বললেন যে আমি স্মোক করি, আপনি যদি বলেন যে আমি স্মোক করলে সমস্যা কি? সমস্যা আছে তো, সমস্যা তো দুইজনই খেলেই সমস্যা আছে, দুইজনে খেলে সমস্যা আছে, কিন্তু আমার সমস্যা যেমন আপনার সমস্যা ডিফারেন্ট। আচ্ছা, সমস্যা সেম না। হ্যাঁ, একজনের হইতেছে হলো তার নিজের শরীরের সমস্যা হবে, ঠিক আছে? আর আরেকজনের কি সমস্যা হবে? ফিমেলের সমস্যা হবে, ও যখন প্রেগনেন্সি পিরিয়ডে ওর বাচ্চাটাও সাথে সাথে যাচ্ছে, এবং এখন বলবে যে সবাই যে তাহলে ছেলেটারটা হলে কি মেয়েটাটা মানে বাচ্চার সমস্যা হবে না? হবে। ওর হলো স্মোকিংয়ের যেটা হবে, কিন্তু ওর বাড়তি ইস্যুতে সমস্যা হবে, ঠিক আছে? এই জায়গাগুলোতে ডিফাইন করা ইজ ডিফিকাল্ট। আপনি তো বললেন না যে হয়তো মানে ফিজিক্যাল সমস্যা, কিন্তু আমার কাছে মনে হয় একটা বিহেভিয়ারাল সমস্যা আছে, ওই অ্যাটিটিউড, তাই তো? যে ওকে ফাইন মানে হইতেছে অনেক জিনিসপত্র হালকা হয়ে যাওয়া, ইমোশনালি, যেরকম তুমি যেটা বললা যে ছেলেরা অনেক কিছু আসলে ইমোশনালি এঙ্গেজ না হইলেও করতে পারে, কিন্তু মেয়েরা পারে না। যখন একটা মেয়ে বলতেছে যে আমি ছেলের স্মোক করলে কেন আমি করতে পারবো না, তখন যে মেয়েটা স্মোক করছে সেই মেয়েটা কিন্তু ওই ছেলেটাকে যদি ওন করে, বা ছেলে যদি ওন করে, তাহলে ও উইদাউট ইমোশন সেক্স করতে পারবে সামটাইমস, অ্যান্ড দ্যাটস দ্য পার্টিকুলার সেগমেন্ট অফ পিপল। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে কথা বলতে দিস ইজ ভেরি কমপ্লিকেটেড ইস্যুস অন ম্যান অন ওম্যান। এটা কমপ্লিকেটেড না, আপনার সাথে কথা বলে তো আমার কাছে মনে হচ্ছে আমার অনেক কিছু ক্লিয়ার হচ্ছে, আমিও জানতেছি, হয়তো যারা এটা দেখবে তারাও জানতে পারবে। আমার কাছে মনে হয় কি জানেন, যে এই সাইকোলজিক্যাল ইস্যুগুলো না আমরা ডিপলি দেখি না। যেমন কিছু ফ্যামিলিতে আছে যে তারা বলে দেয় স্ট্রেট ফরওয়ার্ড যে আমার মেয়ে, আমার ওয়াইফ এরা জব করতে পারবে না। আবার কিছু ফ্যামিলি বলে না, করলে সমস্যা কি, সে পড়াশোনা করছে। এখন যে করে, যে জব করে, না এই প্রশ্নটা করো না প্লিজ, আমি উত্তর দিতে চাই তুমি করো, আমি বলি। হ্যাঁ, এখন আপনার কাছে কি মনে হয় যে এই যে কেউ বলে যে জব করো না, কেউ বলে জব করো, হোয়াট শুড আই চুজ? ইন্টারেস্টিং কি, আমরা হলো 5 বোন 1 ভাই। হ্যাঁ, তো আমি না জেন্ডার কথাটা, মানে জেন্ডার মানে আমরা এতদিন জানতাম ছেলের, হ্যাঁ, তো আমাদের বাসাতে আমি কখনো জেন্ডার যে ডিপ্রাইভ হয় মানে এটা আমি জানতামই না, যে মাছের বড় মাথাটা খেতে হবে বা ছেলেদের ভাগে এরকম হবে বা এরকম হবে, কারণ আমার বোনরা সবাই জব করে, ঠিক আছে? সো আমি না এটা জানতামই না, আমি অনেক পরে জানছি যখন আমি মানে বাসা থেকে বাইরে বের হয়েছি। সো বাসায় যে এইগুলো আছে না, যে ভাগাভাগি হবে বা এইসব সম্পত্তি, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা, এগুলো আমি বুঝতেই পারি না। আমি আসলেই বুঝতে পারি না, আমি প্রিভিলেজ, যে এই জিনিসগুলো আমার বিল্ট ইন ফিচারের মধ্যে নাই। আমার কনস্টিটিউশনের মধ্যে এই ডিপ্রাইভেশন অথবা কেউ একজন প্রিভিলেজ, এই জিনিসটা আমি দেখি নাই অ্যাজ এ জেন্ডার। কিন্তু মানে ইটস এ ফ্যাক্ট যে অনেক ফ্যামিলিতে আছে সূর্যাস্ত আইন, ঠিক আছে, যে মেয়েরা বাইরে যেতে পারবে, ছেলেরা জব করতে পারবে বা জব করতে পারবে না, বাইরে এরকম। আমার কিন্তু অনেক ফ্রিডম ছিল, আমি রাত্রেবেলা 10টার সময় আমি বাইরে থাকতাম।
আমাকে আমার আম্মা কোনো দিন বলেই নাই। এখন তুমি কি বলবা যে তাহলে আপু আপনি 10টা পর্যন্ত কী করতেন? আমি কিন্তু আমার ইন্টারের পর থেকে আমার এডুকেশনের কষ্টের জন্য আমি নিজেই স্টুডেন্ট পড়াতাম, সো এই কারণে কোচিংয়ে পড়াতাম। তো রাত্রেবেলা প্যারেন্টস মিটিং থাকতো 10টা বাজতো, তো আমার ভাইয়া গিয়ে রাত্রে 10টার সময় নিয়ে আসতো। তো এখন আমার বাসা থেকে ভাইয়া তো নিয়েই আসতো, তো কেউ আমাকে নিয়ে যে রাত্রেবেলা 10টা পর্যন্ত বাইরে থাকতে সেটা বলার প্রশ্নই আসেনি, কারণ আমার তো বড় ভাই ছিল, আর ভাইয়া হচ্ছে সালমান খানের মতো, মানে কেউ চোখ তুলে তাকাবে তার একদম পিটানি দিবে। সো ভাই যখন কিছু বলে না তাহলে আসলে বলবেটাকে? সো সবাই বলে না যে মেয়েরা হইতেছে বাবার বাড়িতে প্রিন্সেস, মানে আমার ভাই আসলে আমাকে এত বেশি শ্যাডো করছে, মানে ওর আমি আসলে বুঝতেই পারি নাই যে ছেলেরা কি পারে মেয়েরা কি পারে না, মানে এইরকম। ও আমাকে একবার বলছে পারি না মানে কি কথা, মানে পারবা না কেন, ওখানে যাবা না কেন, ছেলের সাথে কথা বলবা না কেন? আমার বাসা ছিল এরকম। একটা মেয়ের জন্য না বড় ভাই থাকাটা অনেক ব্লেসিং, মানে আমি জাস্ট ব্লেসিং। মানে আমার ভাই আমাকে এত কিছু শিখাইছে। ও একদিন আমাকে বলছে যে আমার নিজের সংকীর্ণতা ছিল আমার মনের মধ্যে একটা, আমি বলি আর কি, মানুষ তো শিখে তাই না, সময়ের সাথে সাথে শিখে না। যেমন আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু যারা প্রেম করতো তাদেরকে আমরা ভাবতাম কি খারাপ, প্রেম করা খারাপ, ওর সাথে মিশা যাবে না, খারাপ হয়ে যাবে, ও ব্যাক বেঞ্চে বসে, ওর সাথে কথা বলা যাবে না, এরকম একটা থট প্রসেসে কিন্তু আমি ছিলাম যে ও ব্যাক বেঞ্চে আর ও প্রেম করে তার মানে খারাপ, আমাদেরকে পড়তে হবে। সো এরকম একটা মাইন্ডসেট থেকে কিন্তু আমরা বড় হয়েছি। তা আমার ভাই বলছে ভাই ওর সমস্যা কি, প্রেম করে তোর সমস্যা, ও কার সাথে প্রেম করে তুই চিনোস? মানে ও এই জিনিসগুলো কনসেপ্ট কিন্তু আমি আমার ভাইয়ের কাছ থেকে গেছে, যে ও আমাকে একদিন বলছে যে আচ্ছা এই ফ্যামিলির মেয়েটাকে নিয়ে কেন কথা হচ্ছে, কারণ ওদের তো কোনো ভাই নেই, সেজন্য যে পারতেছে সেই এই 3টা মেয়েকে নিয়ে কথা বলতেছে। আমার ভাই আমাকে বলছে, সো দ্যাটস ওয়াই আমি আসলে বড় লেন্সে দেখতে শিখছি। এটা কিন্তু আমার ভাইয়া শিখাইছে, ঠিক আছে? তো ওর সাথে আমি হাঁটি বলে আমি কিন্তু আসলে অনেক সময় অনেক ফাস্ট হাঁটি, হ্যাঁ, তো অনেক সময় অনেকের সাথে হেঁটে আমি কুলাইতে পারি না, কিন্তু ওর সাথে বড় হয়েছি বলেই হইতে পারে যে আমার অনেক জিনিসপত্র আমি আসলে আমার লেন্সে নাই। আমাকে অনেক কিছু বলতে বলে, কিন্তু আমি না আসলে ওই জিনিসগুলো বুঝতে পারি না, কারণ আমার লেন্সে নাই ওগুলা, আমি পারি না ওগুলা। আমাকে এখন হাঁটতে দাও মেয়েদের মতো করে, আমি পারবো না। আমি দেখা যাবে সবাই বলে যে ওর হাঁটা, তুমি যদি বোরখা পরে যাও কোথাও তাও তোমার হাঁটা দেখে তোমাকে চিনতে পারবে, কারণ তুমি ফাস্ট হেঁটে চলে যাবা। একবার আম্মাকে আমি বলছি আম্মা আমি এটা পারবো না, আম্মা বলছে পারবা না মানে কি, 50 বার কাম ধরে উঠবোস করাইছে। আমি এরপর থেকে কোনোদিন পারবো না এই কথাটাই বলতে পারি না, মানে সব পারতে হবে। সো ফ্যামিলি, তারপর হচ্ছে এই যে গ্রুমিং হওয়া, এটা ইম্পর্ট্যান্ট। ট্রু। ধরেন যারা একটা কাপল যারা রিলেশনশিপে আছে, আপনার কাছে মানে আপনারা যখন কাউন্সেলিং করেন বা তাদের পরামর্শ দেন, যখন তারা একটা প্রবলেম আপনাদের কাছে এক্সপ্লেন করে, তখন আপনারা আসলে চেষ্টা করেন কি কম্বাইনলি সলিউশন করতে, নাকি একজনের ডিসিশন মেনে নেওয়া সেটা না কি, মানে আপনাদের সাজেশনটা কি থাকে? আচ্ছা, আমরা তো আমাদের জায়গাটা থেকে আমরা তো প্রথমে শুনি দুজনের কথা, আলাদা আলাদা করে শুনে এটা আসলে বোঝার চেষ্টা যে আসলে কি উনি ঠিক মতো বলছেন কি না, প্রবলেমটা আসলে কোথায়, প্রবলেমটা ফাইন্ড আউট করা, দেন আবার ওনাদেরকে নিয়ে সেশনের প্রয়োজন হলে বসা, তারপর ওই সেশনে বসে আবার অবজার্ভ করা যে ভ্যালিডেট করা, ওকে ফাইন ঠিকঠাকই আমি বুঝলাম কি না মানে ওদেরকে, দেন আবার অ্যাসাইনমেন্ট দিয়ে হোমওয়ার্ক দেওয়া, যাতে করে ওরা আবার ওদের পার্সোনাল লাইফে দুইজন মিলে ফ্রেন্ড হতে পারে। শত্রু তো বানানো যাবে না। লাইক কোনো কনসালটেন্টই কখনো, মানে কাউন্সিলিং যারা করেন বা কনসালটেন্ট, কখনোই হাজব্যান্ডের কথা ওয়াইফকে, ওয়াইফের কথা হাজব্যান্ডকে বলেন না, ঠিক আছে? আলাদা আলাদা সেশনে তখন ওনাদের থেকে ফাইন্ড আউট করা হয় যে প্রবলেমটা আসলে কি, ডিগ ডাউন করে দেন ওনাদেরকে হেল্প করা হয়। রিলেশনশিপে মানে ফ্রেন্ডশিপ কি রিলেশনশিপ বেটার করে নাকি খারাপ করে? ফ্রেন্ডশিপ, হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ, হ্যাঁ বুঝতে পারছি, রিলেশনশিপ বেটার করে না খারাপ করে? অবশ্যই ভালো করে। এই তো এটা নিয়ে আমি এত কথা শুনছি, এত মুভি, এত নাটক, এত ইন্টারভিউ শুনছি যে ফ্রেন্ডশিপ হয় না, তোমার রিলেশনশিপ ফ্রেন্ডের মতো, দেয়ার ইজ আ লিমিট। অ্যান্ড ফ্রেন্ডশিপ হইতে হইতে মানুষজন বলে কি যে স্পেসটা খেয়ে ফেলে। একটা ইন্টারেস্টিং গল্প আমি বলি, সেটা হচ্ছে ফ্রেন্ড ছিল, তারপর হাজব্যান্ড ওয়াইফ হইলো। এখন ফ্রেন্ড যখন থাকে তখন তো দুজনের কাজ ছিল না, ফ্রেন্ড ছিল, স্কুল লাইফে কলেজ লাইফে পড়ে হাজব্যান্ড ওয়াইফ হয়েছে। দেন যখন হাজব্যান্ডটা জবে গেছে তখন হাজব্যান্ডের তো একটা সোসাইটি হয়েছে, আর একটা মানে একটা নর্মসের জায়গা হয়েছে, তাই না? ওখানে তো ওয়াইফকে নিয়ে যেতে পারে না, ওয়াইফ তো ওই অফিসে কাজ করে না। এখন আর অফিসেরও সব কথা তো বাসায় এসে বলতে পারে না, কিন্তু অফিসে তো ফিমেল কলিগ আছে। এখন এই যে একটা সময় পর্যন্ত ওয়াইফ তো জব করতেছে না, তো ওয়াইফের অনেক সময় মনে হয়ে যাচ্ছে এই সময়টা যে হাজব্যান্ড আমাকে দিচ্ছে না, ওই সময়টাও করতেছেটা কি, এতদিন এসে তো আর একেবারে মিনিট সেকেন্ড ধরে কিন্তু বলা যায় না। সামটাইমস দেখা যায় যে ছেলেরা আসলে তো কম কথা বলে, 7,000 কথা বলে, মেয়েরা 20,000 কথা বলে, 25,000 কথা বলে। তো ছেলেরা তো আসলে অনেক সময় হুম করে চলে গেল।
তো এখন দেখা যায় কি যে ওই ছেলেটাকে যখন বাসায় এসে বলে তুমি কি করছো সারাদিন, এই তো মিটিং ছিল, একটা মিটিং ছিল, তুমি সারাদিন আমার সাথে কথা বললা না, তুমি তাহলে করছো কি, তোমার কলিগ কয়জন আছে? ঠিক আছে, এই ফিমেল অনেকের আবার প্রবলেম আছে, মানে হচ্ছে এটা একটা রোগ যেটা হচ্ছে সন্দেহ করে। ঠিক আছে, তো ওথেলো সিমটম যেটা আছে সেটা হচ্ছে যে অহেতুক মানে হচ্ছে অনেক বেশি পজিটিভ হয়ে পার্টনারের যারা আশেপাশে থাকে তাদেরকে নিয়ে সন্দেহ করা শুরু করে। তো শুধু শুধু বললো, একে তাকে খোঁজ খবর নিল, তখন তো হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক না কেন, অল্টারনেটিভ যে কোনো একজন হতে পারে, ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে, হাজব্যান্ডের জবটা একটু ফ্লেক্সিবল, ওয়াইফ একটু বেশি কমপ্লিকেটেড জব করে, দুজন তো ফ্রেন্ড ছিল। তুমি ওই সময়টা কি করছিলা? তোমারে আমি নক দিছিলাম, বলছো ইন মিটিং কতক্ষণ? আমিও তো মিটিং করি, বাট তোমার জবের প্যাটার্ন আমার জবের প্যাটার্ন ডিফারেন্ট, আমার স্ট্রেস ডিফারেন্ট। তো ফ্রেন্ডদের প্রবলেমটা এখান থেকে শুরু হয়, যখন ওরা স্পেস দিতে ভুলে যায় এবং আরেকজনের স্পেসের মধ্যে ঢুকে বারবার মানে হতেছে কটকট করতে থাকে, তখন দেখা যায় যে এই ফ্রেন্ডলি রিলেশনশিপের মধ্যেই আবার প্রবলেম হয়ে যায়, অনেক বেশি পজিটিভ হয়ে যায় এবং খুব ভালো ফ্রেন্ডশিপ, কিন্তু স্পেস দিতে হবে, তো সবাইকে তো স্পেস দিতে হবে। আবার ধরে ফেলে যে শক্ত, তুমি করবা না। আমার মনে হয় যে এই ফ্রেন্ডশিপ যে রিলেশনশিপে থাকতে হবে, এটা একটা স্ক্যাম। এই স্ক্যামটা আনছে যারা সাইকোলজিস্ট, এরা। কেন মনে হয় আমি এটা এক্সপ্লেনেশন দিই, তা নাহলে আবার মানুষজন পিটাবে আমার, এই সাইকোলজিস্টের এগেনস্টে কথা বলো, তুমি কে না? ফ্রেন্ডশিপের প্রথম কথা যে তুমি তোমার মনের মধ্যে যত কষ্ট, দুঃখ, সুখ, শান্তি আছে সব শেয়ারিং, নাম্বার 1 শেয়ারিং। এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আমি হাজব্যান্ড হিসেবে আমার ওয়াইফের কাছে আমার প্রবলেমগুলো শেয়ার করি, এটা তো নর্মালি বলে, সাইকোলজিস্ট বলে, সবাই বলে শেয়ার করলে ভালো হয়। কিন্তু নর্মালি আমি যদি আমার বউয়ের কাছে আমার প্রবলেমগুলো শেয়ার করি, সে আমার প্রবলেমগুলো সলভ করতে পারবে না, নাম্বার 1। সেকেন্ড, আমার প্রবলেমগুলো সলভ করতে পারবে না, কিন্তু সে যখন আমার প্রবলেমটা জানলো, সে ইনিশিয়ালি আমার সিম্প্যাথি দেখাবে, আলটিমেটলি সে ফিল করে নেবে যে আমার হাজব্যান্ড নট কেপেবল টু সলভ দিস প্রবলেম। আমি যে আলটিমেটলি এমন একটা ব্যাপার হয়, তখন কি হয়, তখন ডিসরেসপেক্ট ক্রিয়েট হয়। মেইনলি আমি ছোটোবেলা থেকে শুনে আসছি, এটা হলো একেবারে ছোটোবেলার বেসিক রিলেশনশিপে আমি যেটা বলতেছি, এটা যে আমার চাচারা দাদারা বলতো যে বউয়ের কাছে সব কিছু শেয়ার করবা না। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন মনে হলো যে চাচা দাদা যা বলছে ফালতু, এটা কোনো কথা হলো, বউ তো ফ্রেন্ড হয়। আজকে আমার এই যে এসে মনে হয়, ডেফিনেটলি আমি যদি আমার বউয়ের কাছে আমার কথা শেয়ার করি, আমি শুধু আমাকে হালকাই করলাম, আর কিছু করলাম না, কারণ শি উইল নেভার গোনা সলভ মাই প্রবলেম, নেভার। মাই প্রবলেম ইজ আ ম্যান প্রবলেম। আমি যদি আমার একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করি, হি ক্যান সলভ মাই প্রবলেম, দেন আই ক্যান ফিল গুড। বাট একটা মেয়ে যদি আমার কাছে তার সমস্যা সলভ করবে, তার সমস্যা বলে, 80% কেসেস আমি তার প্রবলেম সলভ করব। কতজন মানুষের কথা বললা তুমি? এটা পার্সেন্টেজ বলো। আমি বলছি ওই সব মানুষের কথা, দ্য ম্যান হু হ্যাজ courage to solve his own problem, who can take responsibility by his own, not somebody else. আমি বলতেছি না যে একটা জিনিস আছে, আমি মানে কিছু ছেলেরা আছে যে যারা ছেলে কিন্তু ছেলেদের মতো চলাফেরা মানে হচ্ছে ডিপেন্ডেন্সি প্রচুর, মানে ওই যে তুমি যেটা বলতেছিলে যে মেয়েদের হু ইজ ওমেন, যাদের সাপোর্ট সিস্টেম প্রয়োজন হয়, ওই ছেলেগুলোরও সাপোর্ট সিস্টেম প্রয়োজন হয়। ট্রু। এখন আমি বলতেছি ওই সব ছেলেদের কথা, এটা হয়তো 10-20% যারা তাদের সমস্ত কারণের দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি তারা নিজেরা নেয়। আমার যদি লাইফে কোনো সমস্যা হয়, আমি তো বলবো না আপনার জন্য বা আমার অমুকের জন্য, ফ্যামিলির জন্য হয়েছে, এটা আমার জন্য হয়েছে, আই এম রেসপন্সিবল, আই নিড টু সলভ ইট। এখন আমার প্রবলেম তো আমার বউ সলভ করতে পারবে না, এর জন্য আমার সাথে লাস্ট কিছুদিন আগে একটা পডকাস্টে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আসলো, ওনার কাছে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনাকে আমি ফার্স্ট কোশ্চেন করছি এটা, যে আপনাদের ইয়াটা কি বলে এটাকে, মানে পেশেন্ট রেশিওটা ছেলে মেয়ে কত? উনি বলে যে 75/25। আমি বললাম যে ডেফিনেটলি। তখন আমার অ্যান্ড্রু টেটের একটা কথা মনে পড়লো, সে বলছিল যে কাউন্সিলিং ইজ ফর উইমেন অ্যান্ড চাইল্ড, নট ফর ম্যান, নট ফর গ্রোন ম্যান। কারণ নো সাইকোলজিস্ট, নো কাউন্সিলার gonna solve a man's problem, কারণ সে হয়তো তার ক্যারিয়ার আটকে আছে। এখন সাইকোলজিস্ট আমার ক্যারিয়ার প্রবলেম কীভাবে সলভ করবে? আমার তো চাইতে হবে ক্যারিয়ার নিয়ে যে কাউন্সিলিং করে তার কাছে।
আমাদের চাইতে হবে যে কোনো সাকসেসফুল মানুষ তার কাছে যে আমার বিজনেসের প্রবলেম সলভ করে। তাহলে ফ্রেন্ডশিপ নিয়ে তো এখানে আসলাম, ফ্রেন্ডশিপ তো রিলেশনশিপে থাকাটা কোনো প্রশ্নই আসে না, এটা আমার মনে হয়। আই কুড বি রং। আমার আসলে এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, সো এই কারণে আমি তোমার সাথে একমত হতে পারছি না। আমার একদম আমারটা আসলে ওইটাই, হ্যাঁ আমার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। একমত না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আপনাকে আমি যেটা বলছি এটা কি ইললজিক্যাল মনে হয়? না, এটা এক্সপিরিয়েন্স থেকে সবাই বলে, সবাই রাইট। অ্যান্ড আমি তোমার জায়গাটাতে দুইটা প্রশ্ন উত্তর দিই। এক হচ্ছে, তুমি আমাকে প্রথমে বলছিলা যে আপনি যদি বিয়ের কথা বলেন তাহলে ছেলের জন্য মেয়ের জন্য কি বলবেন। আমি তখন বলছিলাম যে হার্ডওয়ার্কিং, যখন বললাম তখন বলবেন হার্ডওয়ার্কিং কেন। আমি তখন বললাম যে যদি মেয়ে হয় তাহলে হচ্ছে বাস্তব মানে হইতেছে লজিক্যাল সেন্স, আর যদি ছেলে হয় তাহলে হার্ডওয়ার্কিং। হ্যাঁ, আমি কিন্তু বলছিলাম, ঠিক আছে। এখন আমার কাছে ব্যাপারগুলো একটু ডিফারেন্ট, কজ হচ্ছে যে একটা মেয়ে যদি ইম্যাচিউরড হয় অথবা একটা ছেলে যদি ইম্যাচিউরড হয়, তাকে তুমি দুনিয়া বুঝাও, ও কেমনে বুঝবে? আমাকে তুমি শুধু এবার দারুণ পয়েন্ট বলেন, এই কুলু থেকে একটা কোশ্চেন করতে আমার ইচ্ছা হয়। রিলেশনশিপের জন্য ধরেন আমি কাউকে বিয়ে করব, আমার জন্য কি একটা ম্যাচিউর মেয়ে ভালো নাকি ইনম্যাচিউর মেয়ে ভালো? ইনম্যাচিউর মানে আমি বলতেছিলাম না ইললজিক্যাল, আমি বলছি ইনম্যাচিউর মানে ইনএক্সপিরিয়েন্স। ইনএক্সপিরিয়েন্স মিন্স হোয়াট? ইনএক্সপিরিয়েন্স মিন্স যে হয়তো আগে একটা বিয়ে করে নাই। না, শোনো না, ইনএক্সপিরিয়েন্স মিন্স যে হয়তো কর্পোরেট জব করে না, যার হয়তো রিলেশনশিপ মানে ছিল না বললে আগে ছিল না, রিলেশনশিপ ছিল না বললে চলে, যার হয়তো বয়স 22 বছরের নিচে, সেক্ষেত্রে তো তার কোনো রিয়েল লাইফ সেন্সটা ডেভেলপ হয়নি। সেই ক্ষেত্রে এটা একটা অপশন। আর একটা অপশন হয়তো যার বডি কাউন্ট 0 অথবা 1 অথবা 9, অথবা সে হয়তো 22 এর নিচে এজ, রিলেশনশিপ করে নাই। আরেকটা অপশন হতে পারে যে হয়তো 28, যার হয়তো পাস্ট রিলেশনশিপ ছিল, তার হয়তো বডি কাউন্ট 10, অথবা তার একটা ক্যারিয়ার আছে, সে আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে। তোমার বাস্কেটগুলো তো মাত্র 3টা বলছো, देयर इज 1000 বাস্কেট। হ্যাঁ, সো ইটস আ ভেরি হইতাছে। হ্যাঁ, তুমি না, কোনো মোস্টলি 2টা বইলা কোনো কিছু নাই, এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে। সো আমি আসলে এখানে কাউকে এইটার উত্তরটা দিলে পরে অনেকে আসলে ডিসরেসপেক্টফুল ফিল করতে পারে। কারণ আপনি তো সবাইকে রেসপেক্ট করতে পারবেন না। না, আপনি সবাইকে পিপল হ্যাভ, মানে এভরিবডি শুড হ্যাভ রাইট টু হ্যাভ রেসপেক্ট। কিন্তু আপনি তো সবাইকে আমার জায়গাটা থেকে আমি এইভাবেই গ্রুমড হইছি যে আমি সবাইকে রেসপেক্ট করব, বাট পার্টিকুলার ম্যানার। না, আমি কেন ইন এ পার্টিকুলার ম্যানার। আমি এটা কেন বললাম যে সবাইকে রেসপেক্ট করতে পারবেন না? কারণ আপনি যদি আপনার ফিলোসফি আমাকে বলেন যে আনিস আমি এই ফিলোসফি উইথ রেসপেক্ট, আমি বলছি তোমাকে অ্যানসারটা করছি, তখন তো আমি যদি আমার সাথে না মিলে তখন তো আপনি আমাকে স্যাটিসফাই করবেন না। উইথ রেসপেক্ট আমি তোমাকে একটা উত্তর বলি যে তুমি কি করে বললা যে 28 বছরের একটা মেয়ে হইলে পরে ওনার একটা এক্সপেরিয়েন্স থাকবে? আমি ডেফিনেটলি অ্যাজিউম করতেছি যে মানুষের এই যে সাথে সাথে তার এক্সপেরিয়েন্সটা। হ্যাঁ, এটা আমরা একটা রিসার্চে পড়েছিলাম। আমি 30 বছরের আনিস, 20 বছরের আনিস, নট দ্য সেম পারসন। আমার একটা লাইভে আপনার একটা গেস্ট আমাকে বলছিল যে 23 বছর আগে আমি যাদেরকে আই লাভ ইউ বলছি বুঝা বলি না আই লাভ ইউ। দ্যাট ওয়াজ নাইস। হ্যাঁ, ইন্টারেস্টিং। এখন ব্যাপারটা হচ্ছে কি, এইখানে একটা ব্যাপার কি যে অনেকে বলবে যে বিয়ে ফাস্ট করতে হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে বিয়েটা একটু বুঝে করতে হবে। যত বছর একটা মেয়ের 16 বছর বয়সে অনেক ম্যাচুরিটি থাকতে পারে, ঠিক আছে। আমার মার 13 নাকি 14 বছর বয়সে বিয়ে হয়েছে, উনি 6টা বাচ্চা মানে করছে। আমি এখনো অবাক হই যে আম্মা কীভাবে 6টা বাচ্চা এইভাবে করছে। ওনার তো কোনো এডুকেশনাল একাডেমিক কোনো খুব বেশি ইউনিভার্সিটি থেকে পড়ে আসে নাই, কোনো জায়গা থেকে আসে, অথচ আমি এতগুলো জায়গা থেকে পড়ে একটা বাচ্চা পালতে গিয়ে আমি জানেন একটা জিনিস শুনেছি, আমার না কোনো ভ্যালিড নাই আমার কাছে, মানে রিসোর্স নাই যেটা কতটুকু রিসার্চ হয়েছে কিনা। বাট একটা মেয়ের সবচেয়ে হাইয়েস্ট মানে যে যখন একেবারে সে বেস্ট টাইমে আসে, যখন সে মা হওয়ার মতো, এটা নাকি 16 থেকে 25 সামথিং এরকম একটা এজ। তার মানে আমার যখন জন্ম হয়, আমার আম্মু বলছে, আমার আম্মুর কত 16-17 বছর বয়স আর কি, তারা কিছুই জানতো না। দে হ্যাড ফ্যান্টাস্টিক ফ্যামিলি লাইফ। আমরা সবাই বড় হয়েছি অনেক ভালোভাবেই, বাট এখন আমরা এত ডুজ এন্ড ডোন্টস জানলে তো পিপল মানে কনফিউজড হয়ে যায়। আমরা এত কিছু জানি, স্টিল আমাদের এত প্রবলেম।
না আসলে আমি না আসলে জয়েন্ট ফ্যামিলি খুব রেসপেক্ট করি, মানে ফ্যামিলি তারপর রিলেশনশিপ এগুলা আমি উইক। বিকজ আগে বাবা মারা কি জানতো, এই যে এখন আমরা পড়তেছি ওকে ফ্যামিলিতে কি করতে হবে, কিন্তু আগে কিন্তু ফ্যামিলিতে কি করতে হবে বলতে লাগতো না। দাদা দাদির একটা সময় থাকতো যে বাচ্চা হওয়ার পর দাদা দাদির কাছে চলে যেত, ঠিক না? আর একটা বেবি হবে, সো দাদা দাদির কাছে কিন্তু একটা দুইটা বাচ্চা চলে যেত, আর বাচ্চাগুলোকে আবার আগেরটা থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বাচ্চা করতে থাকতো। তখন মানুষের এত রেশারেশি ছিল না যে তুমি কি 50% করছো না আমি 60% করছি, এই পার্সেন্টেজের হিসাব ছিল না, তখন খাতা ছিল না, ঠিক আছে? তখন তারা একটা প্রবলেমকে সামনে রেখে যে যা পারে সে তার হ্যাঁ, তখন না একটা ফুল হার্ট ছিল। আমার কাছে মনে হয় বাংলাদেশে এখন ডিভোর্স রেট 1.5, গত বছর ছিল 0.7, 40 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে, গত বছর ছিল 0.7, এই বছর 24 সালে এটা বোধহয় আরো বেশি হবে, 2.something হবে, আরো বেশি হবে। তার মানে এখন যদি আপনাকে বেসিক কোশ্চেনটা করি, দেখেন যে এত সাইকোলজিস্ট, এত হেল্প, এত পড়াশোনা, কিন্তু আলটিমেটলি যার জন্য পড়াশোনা ওটাই টিকে না। পড়াশোনা তো রিলেশনশিপের জন্য, পড়াশোনা মানুষ চাকরির জন্য করে, কারণ আমাদের পড়াশোনার মাঝখানে কোথায় আছে যে আমি রিলেশনশিপে বা কোথায় আছে আমি বলছি কোন অ্যাসপেক্টে এক্স্যাক্টলি। হ্যাঁ, তোমার অ্যাসপেক্ট ঠিক আছে। যে ধরেন আমি আমি একটা মেয়ে, আমি কিছুদিন পরে বিয়ে করি, মাত্র ব্যাচেলর শেষ করলাম, কত টাইম? 57 মিনিট। আচ্ছা, আমি একটা মেয়ে, আমি মাত্র ব্যাচেলর শেষ করলাম, আমি আর কিছুদিন পরে বিয়ে করি, আর একটু সেটেল হই, আর একটু নলেজ হোক, আর একটু করি তারপরে, কিন্তু আলটিমেটলি আমার তো ক্লক তো যাচ্ছে। এটা তো আমি বলতেছি যে মানে হইতেছে এই যে মেয়েদেরকে যদি এখন ফ্যামিলিগুলো অ্যাপ্রিসিয়েট করে, ছেলের ফ্যামিলিগুলো বা মেয়ের ফ্যামিলিগুলো, যে আমার মেয়েরকে বিয়ে দিয়ে দিলাম কিন্তু ওখানে গিয়ে মানে হইতেছে আমার ইচ্ছা এটা। সো দুই ফ্যামিলির সাথে যদি ভালো একটা র্যাপো হয় তাহলে কিন্তু মেয়েটা, আমি তো নিজে অনার্স পড়ার পরে হইতেছে বাকি 3টা মাস্টার্স করলাম, ঠিক আছে? এটা তো আমি আসলে আমার অনার্সের পরীক্ষাটা দিয়েই আমি হচ্ছে গিয়ে আমার বিয়ে হয়েছে। এটা না আসলে একটা মেয়ে বললাম না যে কি করলে আসলে এন্টারপ্রেনার হইতে পারে বা কি করলে পরে হ্যাপি হইতে পারে। আই থিঙ্ক যে ট্রেড অফের ভালো ট্রেডটা জানতে হয় যে কোন সময় কোনটাকে আমি প্রায়োরিটি দিব, ঠিক আছে? সো যদি আমরা মারা জানি, আমার কাছে মনে হয় যে যত বেসিক জানে, বেসিক জিনিসটা ম্যাচুরিটি আছে, বুঝতে পারে কোনটা করব ভালো হবে, একেবারে বেসিক জিনিসটা যার যত স্ট্রং সে লাইফে তত বেশি হ্যাপি। ইভেন যারা অনেক বেশি কম্প্রোমাইজ ফ্যামিলি দেখে আসছে যে ওকে ফাইন, এটা হয় নাই সবার মধ্যে। যেমন আমার 6 ভাই বোন না, আমি কিন্তু সবার কোলে কোলে বড় হয়েছি, ঠিক আছে? আমি কখনো বুঝতেই পারি না একা ঘুমাই কীভাবে, কারণ ঠিক আছে? সো আমার কাছে কিন্তু অনেক জিনিসপত্র আমার ক্যালকুলেশনে নাই। আপনার বাচ্চা একটা, ওটা কি মানে ওই বড় ফ্যামিলির সঙ্গে থাকে নাকি আপনি? না, আমার সিঙ্গেল ফ্যামিলি, সো দ্যাটস ওয়াই আমি তো ফ্যামিলি মিস করি। এখন তাহলে আপনি ভাবেন যে আপনার আপব্রিঙ্গিং আর আপনার সন্তানের আপব্রিঙ্গিং, আমি এটা নিয়ে তো অনেক কিছু বুঝতে পারি যে আমি তো এই জিনিসগুলো চিন্তা করতাম না যেগুলো ও চিন্তা করে, বিকজ দ্য সোসাইটি শর্ট টেম্পার, তারপর হইতেছে। এবার আপনাকে আর একটা মজার জিনিস বলে, একটা ভয়ঙ্কর জিনিস বলে, যে জিনিসটা আমার কাছে মনে হয় যে এখন যারা মডার্ন এজের ছেলে মেয়ে এদের কানের মধ্যে ঢুকাই দেওয়া উচিত। আপনার ইউএসএ, আমি কেন ইউএসএর কথা আসে বারবার, ওরা রিসার্চ করে, আমরা করি না, তাই এটা আসলে রিসার্চ খুব টাফ, কেউ বাঙালিরা বলবে না। ওরা রিসার্চ করে, তাই ওদেরটা বলে যে ইউএসএ তে যত ক্রাইম আছে না, একেবারে এ ক্লাস ক্রাইম। এটাতে আমি বলি যে সিঙ্গেল চাইল্ড আর এরকম এবং সাইকোপ্যাথ অনেক বেশি ইউএসএতে, এটা আমার রিসার্চ টু। এটা ইউএসএর রিসার্চ দেখে বলি না, আমি আমার কাজের থ্রুতে দেখতে পেয়েছি যে বিকজ যখন একটা বাচ্চা হয় ওদের আসলে ওরা কিন্তু আসলে কম্প্রোমাইজ করতে শিখে না, ওটা পুরোটা একটা তো একটাই ওর। কিন্তু আমি তো একটার হইতে পারে যে আমি তো পার্শিয়ালি পেয়ে আমি হ্যাপি। শুধু সেটা না, মানে শুধু যে সিঙ্গেল চাইল্ড সেটা না, আমার কাছে যেটা মনে হয় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইভেন এটা আমি অনেক কন্টেন্ট এই টাইপের কনজিউম করি, ওরাও সেম কথাটা বলে যে একটা বাচ্চা ছোটবেলা থেকে তার হয় না যে একটা মা না তাকে জন্ম দেয়, কিন্তু ওই বাচ্চাটার লাইফটার দিক দর্শনগুলো সেট হয় তার বাবাকে দেখে। এখন যদি একটা ফ্যামিলিতে, যে ফ্যামিলিতে বাবা যত স্ট্রং ওই ফ্যামিলির বাচ্চারা তত বেশি স্ট্রং, যে ফ্যামিলির বাবা যত উইক ওই ফ্যামিলির বাচ্চা তত বেশি উইক, যে ফ্যামিলিতে বাচ্চা বাবা ছাড়া বেড়ে ওঠে ওরা
মানে ওদের জন্য কষ্ট হয়। আমারই কয়েকটা কাজিন আছে যে ওরা এইভাবে বড় হয়েছে, আমার ওদের ভাবতে আমার কষ্ট হয় যে ওদের লাইফটা কত কঠিন। কঠিন শুধুমাত্র যে আপব্রিঙ্গিং তা না, তাদের কনফিডেন্স ডেভেলপ হয় না। কারণ কি একটু সামটাইমস অনেক কিছু ভাবনাতেও মনে হয় যে আমার সাথে কি সবাই মানে রাইট জাস্টিস করছে। এবার আপনার একটা সিম্পল কোশ্চেন করি, এই কোশ্চেনটা করে আমি শেষ করি, কারণ কি এই কোশ্চেনটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ধরেন আপনার একটা বাচ্চা আছে, আপনি আপনার বাচ্চাকে যদি আপনার একটা বেস্ট কোনোটা অ্যাডভাইস দিতে হয়, ওই অ্যাডভাইসটা কে দিবেন? ধরেন নাম্বার 1 বা নাম্বার 2 একটা দুইটা বেস্ট অ্যাডভাইস আপনার বাচ্চাকে দিবেন, সেটা কি হবে? আমার এখান থেকে আপনার বাচ্চাকে ধরেন আপনার বাচ্চাকে ইথিক্যালি সাউন্ড হইতে বলবো আমি অলওয়েজ। আমি ওকে সব সময় মানে আমরা এটাই প্র্যাকটিস করি যে বাবা এইটা তুমি করছো অ্যাকসেপ্ট করো। তারপরে নাম্বার 2 ধরেন তিনটা নাম্বার 1 আমি তো এডুকেশনকে খুব প্রায়োরিটি দেই, এডুকেশন নাম্বার আর হচ্ছে সোশ্যাল হওয়া, মানে সবাইকে অ্যাকসেপ্ট করা, ভালোবাসতে পারা, এই তিনটা হলো আমার তরফ থেকে অলওয়েজ। জানেন, আমি যদি আমার বাচ্চা যদি হয়, আমি আমার বাচ্চাকে বলবো রিয়েলিটি ইজ টু টাফ, রিয়েলিটি ইজ টু টাফ, মানে মেক ইউরসেলফ মানে এত স্ট্রঙ্গার বানাও যাতে তোমাকে বাস্তবতা হিট না ও করতে পারে। আমার বাচ্চা অবশ্য এখন- অনেক বেশি হইতেছে স্ট্রং, সো এখন- আলহামদুলিল্লাহ যে আমার এটা ওকে বলতে লাগে নাই। আমি আপনার বাচ্চা আপনার না, না, বাচ্চা, না, আমি আমার বাচ্চা যে বুঝি। আমি একটা মানে বলতেছি যে relate করে বলতেছি, হ্যাঁ, but হ্যাঁ। আমি বলছি ওভারঅল কেন বলতেছি? সার্ভাইভ দ্য ফিটেস্ট। কেন বলতেছি এর একমাত্র কারণ যে মাশাআল্লাহ। মা তার বাচ্চাকে যে অ্যাডভাইসটা দেয়, বাবা তার বাচ্চাকে যে অ্যাডভাইসটা দেয়, বোথ আর ফুললি ডিফারেন্ট। এর জন্য মায়েরা চায় আপনি ইন্টেনশনালি হোক আর আনইনটেনশনালি হোক, আপনি সবসময় চান যে আপনার বাচ্চাটা সেফ থাকুক, আপনার বাচ্চাটা এমন কোনো মানুষের সাথে না মিশুক যার সাথে মিশে নষ্ট না হয়, আপনার বাচ্চাটা এমন কোনো ডিফিকাল্টিস ফেস না করুক। কিন্তু বাবারা এটা জানে যে ডিফিকাল্টিস ফেস না করলে তুমি স্ট্রং হবা না, ডিফিকাল্টিস তোমার জন্য আশীর্বাদ। কিন্তু মারা, আমার মা কখনো চায়নি আমি ব্যবসা করি। আমার আব্বু বলছে একবার চেষ্টা করে দেখো কি হয়। আমি ফেল করছি। আমার আম্মু এখনো বলে তুই কেন ব্যবসা করতে গেলি, কারণ আমার আম্মু আমাকে যে অ্যাডভাইস দেয়, আমার আব্বু যা বলে ফুললি ডিফারেন্ট। ফ্যামিলি আসলে হয় কি যে মা তো কেয়ার করে, যে ভাবে যে আল্লাহ কি হবে আমার বাচ্চাটা কষ্ট পাবে, আর বাবা ভাবে যে না ওকে তো বাঁচতে হবে, পরের দিন খাইতে হবে, সো ওকে তো হার্ডাল হইতে হবে। মা কেয়ার করে অ্যাবাউট হেলথ, অ্যাবাউট দ্যাট Safety. চাইল্ড, সেফটি, আর বাবা কেয়ার করে, সিকিউরিটি, বাবা কেয়ার যে হ্যাঁ পরের দিনও তুমি খেয়ে থাকবা। ট্রু। ঠিক আছে, ইটস আ ভেরি ডিফারেন্ট। এর জন্য এই বিষয়গুলো অনেক ডিপ বাট অনেক সিম্পল। জানেন ডিপ কেন হয়েছে? Because ডিপ হয়েছে একমাত্র কারণ এত পার্সপেক্টিভ ডেভেলপ হয়েছে এই মুভি দেখে। কয়েকদিন আগে একটা মুভি আসছে থ্যাংক ইউ, কি জানি থ্যাংক ইউ, বুঝলি? ইয়ার হিরোইন হলো ভূমি আছে না, একটা ভূমি প্রকার না কি জানি, আয়ুষ্মান খুরানার সাথে একটা সিনেমা, একটা মেয়ে, ওনার একটা সিনেমা আসছে। ওই সিনেমা যদি আপনি দেখেন আপনার কাছে মনে হবে যে আপনি যা করছেন দুনিয়া সব মিথ্যা। কারণ কি ওরা এমনভাবে ব্রেন ওয়াশ করতেছে। ফেমিনিজম ব্যাপারটাকে পোর্ট্রে করতেছে। যদি এই জিনিসটা ডেভেলপ হয়, এই যে আপনাকে যে রিসার্চের কথাটা বলতে গেলাম না, এটা বলে শেষ করি যে 70% of all crimer, rapist, killer, they all came from single parent house, mostly single mother. এর কারণ একটাই যে মায়েরা বাচ্চা জন্ম দিয়ে লালন পালন করার জন্য বেস্ট, বাচ্চার দিক নির্দেশনা করার জন্য বেস্ট আর বাবা। বাট এখন যে আমরা ফালাই যে আমি তো আমার বাচ্চার জন্য সব কিছু, কারণ আমি ইনকাম করি, আমার বাচ্চার জন্য এত কিছু দরকার নাই। ডেফিনেটলি দরকার আছে।
আপনি মানে হয়তো যারা ডেফিনেটলি দরকার আছে বলেই তো আমি রিলেশনশিপ কনসালটেন্ট হিসেবে কাজ করি, যে বাবা মা দুইজনকে আমি কিন্তু আসলে হাজব্যান্ড ওয়াইফের থেকে বেশি ফোকাসড বাচ্চাটার উপরে, এবং বাবা মাদেরকে আমরা এটা বুঝাইতে চাই যে দেখেন আপনারা দুজন যে ঝগড়া করছেন বাচ্চাটাকে দেখেছেন, বাচ্চাটা তখন মা কাঁদতেছে, মায়ের দিকে একবার এরকম করে তাকায় আছে, বাবা কাঁদতেছে এরকম করে, খেয়ে ও কিচ্ছু বুঝে না, ও কথা বলতে জানে না, দুইজন রাগ করতেছে, ও এই মুখটা দেখতেছে, একবার ভয় পাচ্ছে, আবার যখন বাবা বলছে না 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 ওকে ওকে ওকে, তখন আবার ওকে হচ্ছে। সো আমাদের কিন্তু আসলে আমি যদিও বলি যে কাপলস নিয়ে কাজ করতেছি, বাট ওদেরকে নিয়ে কাজ করতে আমি কাপলস নিয়ে কাজ করি এই কারণে বাচ্চার জন্য। অ্যান্ড তুমি যে রিসার্চটা বললা যে সিঙ্গেল মা থেকেও বড় কথা কি, সিঙ্গেল মা তো বাচ্চাকে যখন মানুষ করতে গেছে তখন ওকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে, বাচ্চাকে সময় দেয় নাই। সো বাচ্চা আসলে ইমপ্যাশেন্ট হয়ে গেছে যে ওর যখন কাঁদছে মাকে দরকার ছিল বা ওর একটা সাপোর্ট দরকার ছিল, পাশে শেল্টার দরকার ছিল, কাউকে জড়ায় ধরতে চাইছিল, ও তখন একা একাই চিৎকার করে কাঁদছে, কাউকেও ধরতে পারে নাই, কেউ ওকে সাপোর্ট দেয় নাই, আস্তে আস্তে মানে এগ্রেসিভ হয়ে গেছে তখন ওর কষ্টটা থেকে ও আস্তে আস্তে মানুষকে মানে হচ্ছে ভালোবাসা পায় নাই বলেই ভালোবাসাকে পোস্টমর্টেম করে যে কিভাবে খুন করবো আমি, দ্যাটস দ্য মানে আমার কাছে মনে হয় দ্যাটস দ্য বটম লাইন। সো সিঙ্গেল মাদার ইস্যুস না, আসলে হাজব্যান্ড ওয়াইফের দুজনের হ্যাপি থাকাটা খুব দরকার। সো আমার জায়গাটা থেকে আমি কাউকে ব্লেম করতে চাই না, অল দ্য সিচুয়েশন। সো আমাদের আসলে সিচুয়েশনগুলোকে ডেভেলপ করা উচিত এবং আরেকটু উদার হওয়া উচিত। সো আই থিঙ্ক সব সমস্যা জানেন কার? ছেলেদের। আমি এত পুরো পডকাস্ট হয়তো মেয়েদের অনেক মানে ইস্যু নিয়ে বললাম, কিন্তু আমার মনে হয় এন্ড অফ পডকাস্ট যে সব সমস্যা ছেলেদের। কারণ কি জানেন? কেন? ম্যান তাদের যে অ্যাস্থেটিক সেটা ভুলে যাচ্ছে। ম্যান মানে ডোন্ট বিকাম দ্য ম্যান। এটা নিয়ে আমার একটা কন্টেন্ট আছে। কারণ যদি ইফ আ ম্যান বিকাম দ্য ম্যান, তাহলে তো আবার সেই তোমাকে ব্যাকে ফিরে যেতে হবে, দেন প্রবলেমগুলো অলমোস্ট সলভ। কিন্তু আমার যাই হোক, এটা নিয়ে কথা বলে অনেক, তুমি যে কথাটা এখন বললা সেটাতে আবার শুরু করতে হবে, বিকজ এটা বলো না তুমি। আমরা শেষ করে বলছি, অনেক হ্যাঁ 1 ঘন্টা পার হয়ে গেছে, অনেক আমারও অনেক কিছু নিয়ে কথা বলার ছিল। আমি ফ্রেন্ডশিপ আরো অনেক কিছু নিয়ে কথা বলতে পারতাম, বাট এখন সময় শেষ। এক্স্যাক্টলি। থ্যাঙ্কস ফর ইওর টাইম, থ্যাঙ্কস আ লট। Thank you. Anything you can And say যারা last আমাদের time. এই পডকাস্টটা দেখবে তাদের রিলেশনশিপের প্রবলেম হলে অবশ্যই আমাদের কাছে আসতে পারে, তাও তুমি বলতে পারো। বাট আমাদের কাছে হ্যাঁ সেটা হ্যাঁ আমরা তো যেটাই বললাম, আমার আসলে মোটোটাই থাকে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের কি করে ব্যাক করানো যায়, সব রাগ ক্ষোভ যাবে। কেউ থাকে এরকম যে যাদের প্রবলেম হচ্ছে, আপু সমস্ত ডিটেলস নিচে থাকবে, তাকে নক করেন, আমাকে করতে পারেন, আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বাট প্রবলেম নিয়ে আসতে হবে, আন্দাজে আসতে হবে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ থ্যাংকস আ লট ফর ইওর টাইম। তোমাকে